হ্যালো, কি অবস্থা সবার? কি অবস্থা? কেমন আছো সবাই? যারা যারা লাইভে চলে আসছো একটু জানান দিও তোমরা কেমন আছো। কেমন আছো তোমরা? পড়াশোনা কেমন চলতেছে? নমস্কার বিজয়, অমিত, আদাব, জুমাইয়া, ফাতেমা লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আজকে আমরা 8.3 শুরু করব স্থিতিবিদ্যা। 8.3 স্থিতিবিদ্যা অধ্যায়ের তিনটাই টপিক, মানে তিনটা পার্ট: 8.1, 8.2 এবং 8.3। তো 8.1 এবং 8.2 আমাদের কমপ্লিট হয়েছে, এবং তোমাদেরকে আমি বলছিলাম যে একাডেমিক প্রিপারেশনের জন্য বোর্ড কোয়েশনগুলো করলেই এনাফ। বইয়ের উদাহরণের সবগুলো ম্যাথ এবং অনুশীলনী থেকে জাস্ট বোর্ডে যেগুলো আসছে মিনিমাম একবার হলেও সেগুলো কমপ্লিট করলেই হবে। এবং সৃজনশীল প্র্যাকটিস করতে হবে 2016 থেকে 19 পর্যন্ত। না 16 না, তো 17 থেকে মেবি। 16তে তো মনে হয় গণিতে সৃজনশীল ছিল না। 17, 18, 19 এই 3 বছরের সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই হবে। এর বাইরে নতুন টাইপ আসে না। মানে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় যে টাইপগুলো থেকে প্রশ্ন আসছে হুবহু ওই টাইপগুলো রিপিট হয়, নতুন টাইপের প্রশ্ন পরীক্ষা আসে না। তো মিনিমাম প্রিপারেশনের জন্য বোর্ড কোয়েশনগুলো করলেই এনাফ হয়ে যাবে, অসুবিধা নাই। বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যাতে টার্গেট, তাদের জন্য কিন্তু কোনো লিমিট নাই। তোমরা যত বেশি ম্যাথ পারো অবশ্যই করার চেষ্টা করবা। নমস্কার সৌরভ, ভালো আছি। সানাম, তুমি কেমন আছো? আদাব নাবিলা, ভালো আছি সৌরভ। দাদা ভাইয়া এক্সট্রা ক্লাসটা কোন দিন নেবেন? সানাম, এক্সট্রা ক্লাসটা আমি রেকর্ডের আকারে দিয়ে দিব। এক্সট্রা ক্লাসটা মানে যেইটা বাকি থাকবে, যেই কয়েকটা ম্যাথ, ওটা আমি রেকর্ডেড ক্লাস বানায় শুক্রবারের মধ্যে আপলোড দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আর কয়টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারের? এই চ্যাপ্টারে আরও 3টা ক্লাস লাগবে। তো 2টা ক্লাস লাইভে হবে আর একটা ক্লাস আমি রেকর্ডেড আকারে দিয়ে দিব, যাতে শুক্রবারের মধ্যে, মানে শুক্রবারের মধ্যে যেন 8.3 কমপ্লিট হয়ে যায়। আমি রেকর্ডেড ক্লাস বানিয়ে দিয়ে দিব, অথবা শুক্র এবং শনিবারের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? যে কয়েকটা ম্যাথ বাকি থাকবে আমি ওগুলো রেকর্ডেড ক্লাস আকারে শনিবারের মধ্যে বা শুক্রবারেই চেষ্টা করব দিয়ে দেওয়ার। মানে এই সপ্তাহের মধ্যে 8.3টা কমপ্লিট করে ফেলতে চাইতেছি, যেন 21 ব্যাচের যারা আসছো তোমরা বেনিফিটেড হও, বা তোমরা যেন পরীক্ষায় আগে একদম ভালো মতো কমপ্লিট করে ফেলতে পারো। আর সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বইয়ের ম্যাথের পাশাপাশি সৃজনশীল 2017, 18, 19 3 সালে যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে ওগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবা। বোর্ডের সৃজনশীলগুলো প্র্যাকটিস করে গেলে তোমার একটা আইডিয়া হবে যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে, তখন তুমি একটু কনফিডেন্ট পাবা বা কনফিডেন্স থাকবা। ঠিক আছে? ওকে, চলো আমরা আজকে ক্লাস শুরু করি। নমস্কার তনুশ্রী, আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। দেখো 8.3, 8.3-এ প্রথমেই 2টা টপিক জানতে হবে। মানে এখানে 2টা উপপাদ্য আছে। একটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বল, আর একটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল বল। এই 2টা উপপাদ্য মানে অনেক বড় প্রমাণ। এই প্রমাণগুলো আমরা শিখব। যদিও এখন সৃজনশীল হওয়ার পর থেকে আর পরীক্ষায় প্রমাণ আসে না, মানে পরীক্ষায় তোমাকে এগুলো প্রমাণ করতে দিবে না। বাট প্রমাণগুলো আমরা যখন স্টুডেন্ট ছিলাম, মানে যখন সৃজনশীল ছিল না, তখন এই প্রমাণগুলো প্রতি বছর আসতো, মানে একদম গ্যারান্টি দেওয়া ছিল যে এই প্রমাণগুলো পরীক্ষায় আসবেই। সদৃশ সমান্তরাল বল, এই সদৃশ সমান্তরাল বলের লব্ধির ক্রিয়াবিন্দু নির্ণয়ের প্রমাণ, এবং বিসদৃশ সমান্তরাল বলের ক্রিয়াবিন্দু নির্ণয়ের প্রমাণ। তো আমরা প্রমাণে আজকে দেখব, মানে আজকে এই 2টা বলে আমরা প্রমাণ করব। প্রমাণটা আমরা আজকে শিখব। তো প্রমাণটা যদি আমরা শিখে ফেলি তাহলে জিনিসটা আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তখন আর ম্যাথ করতে ভয় লাগবে না। নাইলে মানে প্রমাণ যদি না শিখে ম্যাথ করা শুরু করো তাও ম্যাথ করতে পারবা, এটা প্রমাণ না শিখেও ম্যাথ সবই করতে পারবা, কোনো অসুবিধা হবে না, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে না। তো দেখো আগে সদৃশ সমান্তরাল বল কি। ধরো এটা একটা বস্তু, আমি ধরলাম এটা একটা লোহার পাত বা হোয়াট এভার কিছু একটা এ বি। এই পাতের মধ্যে ধরো তুমি এইখানে একটা বল প্রয়োগ করলা এই বরাবর পি, এইখানে একটা বল প্রয়োগ করলা এই বরাবর কিউ। তো দেখো এই যে একটা, ধরো এটা একটা লোহার কিছু একটা বা একটা দণ্ড, এই দণ্ডে তুমি এই এ বিন্দুতে বল প্রয়োগ করলা পি, বি বিন্দুতে বল প্রয়োগ করলা কিউ, এবং এই বল দুটা দেখো ক্রিয়া রেখা হচ্ছে সমান্তরাল। আমি যদি বলি যে এই পি বিন্দুর বা পি বলের ক্রিয়া রেখা এবং কিউ বলের ক্রিয়া রেখা, এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল।
তো এদেরকে বলা হবে সমান্তরাল বল। দুইটা বল যদি সমান্তরাল রেখা বরাবর ক্রিয়ারত থাকে তখন তাদেরকে বলা হয় সমান্তরাল বল। এবং যখন দুইটা একই দিকে ক্রিয়ারত থাকে তখন তাদেরকে বলা হয় সদৃশ সমান্তরাল। অর্থাৎ এই বল দুইটা, প্রথম কথা হচ্ছে এরা সমান্তরালে ক্রিয়ারত, এই জন্য এরা হচ্ছে সমান্তরাল বল। এবং যেহেতু একই দিকে ক্রিয়ারত এই জন্য এদেরকে বলা হবে সদৃশ সমান্তরাল বল। এই যে পি এবং কিউ এদেরকে বলা হবে সদৃশ সমান্তরাল বল। বোঝা গেল? যে কোনো বস্তুতে যদি সমান্তরালে একই দিকে দুইটা বল কাজ করে তখন তাদেরকে বলা হয় সদৃশ সমান্তরাল বল। তাইলে এখন দেখব বিসদৃশ সমান্তরাল বল কেমন। বিসদৃশ সমান্তরাল বল, ধরো পি এবং কিউ এই দুইটা বল সমান্তরালে কাজ করতেছে কিন্তু বিপরীত দিকে। ধরো এটা কিউ, দেখো রেখা দুইটা কিন্তু সমান্তরাল। এই যে পি কাজ করতেছে এ বিন্দু থেকে উপরের দিকে এইদিকে, আর কিউ কাজ করতেছে বি বিন্দু থেকে নিচের দিকে। আমি ধরে নিলাম এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই বল দুইটা কিন্তু সমান্তরাল বল। এই যে বিসদৃশ সমান্তরাল, দেখো এটাও সমান্তরাল, এটাও কিন্তু সমান্তরাল বল। বিসদৃশ সমান্তরাল বল, এই দুইটা বলও সমান্তরাল, কিন্তু এখন পি বলটা যেই দিকে কাজ করতেছে কিউ বলটা কিন্তু একই দিকে কাজ করতেছে না, বরঞ্চ উল্টা দিকে কাজ করতেছে। এই জন্য এদেরকে বলা হবে বিসদৃশ। এই যে পি এবং কিউ এদেরকে এখন বলা হবে বিসদৃশ সমান্তরাল বল। বুঝতে পারছো জিনিসটা? বেসিকটা বুঝতে পারছো আশা করি। সদৃশ সমান্তরাল বল কি জিনিস এবং বিসদৃশ সমান্তরাল বল কি জিনিস এটা আশা করি বুঝাইতে পারছি। তো এখন আমাদের প্রথমে যে প্রমাণটা শিখতে হবে সেটা হচ্ছে দুইটি সদৃশ সমান্তরাল বলের, দেখো এখন আমরা যে প্রমাণটা শিখব সেই প্রমাণটার নাম হচ্ছে দুইটি সদৃশ সমান্তরাল বলের, তোমরা প্রমাণগুলো একটু দেখে রাখো, আজকে ক্লাসে প্রমাণগুলাই দেখাবো। দুটি সদৃশ সমান্তরাল বলের, মানে প্রমাণগুলো না দেখে ম্যাথ করলে না ম্যাথটা কি বলো তুমি ম্যাথের ফিল পাবা না, মানে মনে হবে যে না ম্যাথটা মনে হয় কঠিন, কিন্তু প্রমাণটা পড়া থাকলে জিনিসটা তখন কঠিন লাগে না। লব্ধির মান দিক ও ক্রিয়াবিন্দু নির্ণয়, মান দিক ও ক্রিয়াবিন্দু নির্ণয়। এই অধ্যায়ে দুইটাই সূত্র, মানে দুইটাই টপিক। একটা হচ্ছে দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান দিক ও ক্রিয়াবিন্দু নির্ণয়, আর একটা হচ্ছে বিসদৃশ সমান্তরাল। এই যে একটা হচ্ছে সদৃশ সমান্তরাল বলের, মানে দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান দিক ও ক্রিয়াবিন্দু নির্ণয়, আর একটা হচ্ছে দুইটা বিসদৃশ সমান্তরাল বলের লব্ধির মান দিক এবং ক্রিয়াবিন্দু নির্ণয়। এই দুইটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মেইন উপজীব্য। এই অধ্যায়ে আমরা এই জিনিসগুলাই শিখব, একদমই বেসিক জিনিস, দুইটা অধ্যায় মানে দুইটা টপিক। তো আমরা প্রথমেই চলো দাদা 2019 এইচএসসি স্ট্যাটিক্স ম্যাথগুলো সলভ ক্লাস দিয়েন প্লিজ। ঠিক আছে, এইচএসসির সৃজনশীলগুলা ঠিক আছে, সৃজনশীলের উপর একটা ক্লাস নিব, স্ট্যাটিক্সের সৃজনশীলের উপর একটা ক্লাস নিব। তবে আমার রেগুলার ক্লাসগুলো শেষ হোক, 8.1, 2, 3 এই তিনটা সবগুলা ক্লাস যদি কেউ করে থাকো বা করো তাইলে সৃজনশীলে যে ম্যাথগুলো আছে একটা করতেও কোনো অসুবিধা হবে না, সবগুলো তখন নিজেই করতে পারবা। তবে আমি ক্লাস নিব, টেনশন নাই, ওগুলার উপরও একটা ক্লাস নিব। বাট তুমি যদি রেগুলার ক্লাসগুলো করো তাহলে তোমার কাছে ওইগুলো আর কঠিন লাগবে না। সবগুলা ক্লাস আগে সিরিয়ালি করতে হবে, প্রথমেই তো সৃজনশীল করলে লাভ হবে না। আগে সবগুলা টাইপ ভিত্তিক ম্যাথ যদি তোমার করা থাকে তাইলে তুমি যখন সৃজনশীল করতে যাবা তখন তোমার কাছে কঠিন লাগার কোনো সুযোগ নাই, তোমার কাছে তখন জিনিসগুলো আর কঠিন লাগবে না। তো চলো আমরা শুরু করতেছি। প্রথমটা কি দেখাবো? দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান দিক এবং ক্রিয়াবিন্দু আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো চলো আমরা একটা প্রথমে ধরি যে এবি। আচ্ছা ডান পাশে কতটুকু দেখা যায়? আচ্ছা পুরোটাই দেখা যায়, অসুবিধা নাই। ধরো এবি হচ্ছে একটা রেখা, নিচের থেকে আঁকাই এবি। আচ্ছা আর একটু এইখানে আঁকাই, দাঁড়াও, এখান থেকে শুরু করি। হ্যাঁ, এবি হচ্ছে একটা রেখা, দেখো এবি, এই যে এ
বি। এই এ বি রেখার দুই প্রান্তে ধরো দুইটা সদৃশ সমান্তরাল বল ক্রিয়াশীল, দুইটা সদৃশ সমান্তরাল বল। এ বি হচ্ছে একটা রেখা বা দণ্ড, তুমি একটা রেখা ধরতে পারো বা যে কোনো একটা বস্তু বা একটা দণ্ড ধরতে পারো। এই দণ্ডের এ বিন্দুতে একটা সদৃশ বল ধরলাম পি বল, এটাকে ধরলাম পি বল, এখানে না ধরে এইখানে ধরি পি বল, আর বি বিন্দুতে ধরলাম কিউ বল, বি বিন্দুতে কিউ বল ক্রিয়ারত। দেখো দুইটা সদৃশ সমান্তরাল বল, সদৃশ মানে একই দিকে এবং সমান্তরালে। এ বিন্দুতে, এ বি হচ্ছে একটা দণ্ড বা রেখা, এ বিন্দুতে পি বল আর বি বিন্দুতে কিউ, দুইটা বল যারা পরস্পর সদৃশ এবং সমান্তরাল ক্রিয়ারত আছে। ঠিক আছে, কারণ আমার করতে হবে কি, আমার এই দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান বের করতে হবে, লব্ধির দিক বের করতে হবে, এবং ক্রিয়াবিন্দু মানে লব্ধিটা কোন বিন্দুতে কাজ করবে। লব্ধিটা তো অবশ্যই এ এবং বি এই দুইটার মাঝখানে কোনো বিন্দুতে কাজ করবে। যেহেতু ধরো তুমি একটা এরকম একটা বড় একটা কাঠের কিছু একটা আছে, মানে মনে করো যে একটা বড় একটা কিছু কাঠ, ধরো একটা যে কাঠের কি বলে গাছের একটা ছোট টুকরা, তো তুমি ধরো তুমি এক বন্ধু এইখানে দড়ি বেঁধে এইদিকে টানতেছো, তোমার এক বন্ধু দড়ি বেঁধে এইদিকে টানতেছে, একই দিকে মানে সমান্তরালে একই দিকে টানতেছে, সদৃশ সমান্তরাল। তাহলে এদের লব্ধি তো ঠিক মাঝখানে কোথাও একটা হবে, তাই না? মাঝখানে কোথাও একটা হবে, আমি এখনো শিওর না কোথায়, আমি সেটা এখনো শিওর না। তো সেটাই বের করতে হবে, যে লব্ধির মান বের করতে হবে, দিক বের করতে হবে, এবং ক্রিয়াবিন্দু মানে লব্ধিটা এই এ বি রেখার মধ্যে কোথায় কাজ করবে সেটাও আমার বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা কাজ করব, মানে এই যে এখানে এই দুইটার লব্ধি বের করতে হবে, এই দুইটার লব্ধি বের করার জন্য আমি এক্সট্রা একটা কাজ করব। এক্সট্রা কাজটা কি? আমি যে কাজটা করব এক্সট্রা, সেটা হচ্ছে আমি ধরে নিব এ বিন্দু থেকে এইদিকে একটা বল কাজ করতেছে, এফ বল এতটুক ধরলাম, এই এতটুক, মানে আমি রেখা দিয়ে প্রকাশ করতে হবে, তো আমি যে এফ নিলাম ধরলাম এতটুক বল, এফ বল এ বিন্দু থেকে ডান দিকে কাজ করতেছে, এই রেখা বরাবর এ বি রেখা বরাবর এফ বল কাজ করতেছে, আর বি বিন্দু থেকে বি এ বরাবরও এফ বল কাজ করতেছে। আমি ধরলাম এই পর্যন্ত, মানে বলের মান সমান, দুইটা বলের মান এফ। কারণ আমি এটা ইচ্ছা করলে নিতে পারি, কোনো অসুবিধা নাই। কেন? কারণ তুমি যদি এখানে দুইটা সমান মানের বল এফ, এইটাও এফ এইটাও এফ, দুইটা বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে একটা একটাকে কি করে দিবে? নিষ্ক্রিয় করে দিবে না? ধরো তুমি এই দিকে বল প্রয়োগ করলে 10 নিউটন, এই দিকেও 10 নিউটন, বিপরীত দিকে সমপরিমাণ বল প্রয়োগ করলে একটা আর একটাকে কি করে দিবে? নিষ্ক্রিয় করে দিবে। কাজে এখানে কোনো অসুবিধা হবে না। তো তুমি ভাবতে পারো যে এখানে আপনি এক্সট্রা এই এফ বল কেন নিচ্ছেন? কারণ আমার এখানে একটা লব্ধি লাগবে, একটা বল দিয়ে তো লব্ধি বের করা যায় না। আমি ইচ্ছা করে এ বিন্দু থেকে এইদিকে একটা বল নিলাম এফ, বি বিন্দু থেকে এইদিকে একটা বল নিলাম এফ, যে বল দুইটার মান সমান এবং বিপরীত দিকে কাজ করতেছে, অর্থাৎ একটা একটাকে নিষ্ক্রিয় করে দিবে। তো এখন আমি যদি এই দুইটা বলের লব্ধি বের করি, এই দুইটা বলের লব্ধি হবে সামান্তরিক টাকায়, এই যে এখানে দুইটা বল, মানে আমার লব্ধি বের করার জন্য আমি ইচ্ছা করে একটা বল এক্সট্রা নিচ্ছি, এইখানেও যারা পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে। এই যে পি এবং এফ এই দুইটা বল এ বিন্দুতে কাজ করতেছে, তাহলে এই দুইটা লব্ধি হবে, দেখ সোজা করে আঁকাও তোমরা, এই যে এর লব্ধি হবে এই বরাবর, এই যে এটা হবে লব্ধি, তাই না? এটা হবে লব্ধি। একইভাবে এইখানেও যদি এই দুইটা বলে লব্ধি বের করি, আগে একটা সামান্তরিক আঁকাইতে হবে। ধ্যাত্তেরির কি আঁকাইতেছে, সমান্তরাল করে আঁকাই তোমরা, এই যে লব্ধি, আহা এই যে সামান্তরিক আঁকাইলাম, তাহলে লব্ধি হবে এই বরাবর, সামান্তরিকের কর্ণ বরাবর, রাইট? এটা তোমরা সবাই জানো, সামান্তরিকের কর্ণ বরাবর। ধরলাম এই লব্ধিটা হচ্ছে, এইটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। আমি ইচ্ছা করে কিন্তু এই যে দুইটা বল বিপরীত দিকে নিচ্ছি যেন আমি লব্ধিটা আঁকাইতে পারি, এতে তো কোনো অসুবিধা নাই, তাই না? আমি তো কোনো ভুল করি নাই। তাহলে এখন কি করব? আমি আগে নাম্বারিং করি। নাম্বারিং মানে এটা ধরলাম এ, এটাকে ধরলাম ডি, এটাকে ধরলাম ই, এইটা কে, এইটা হচ্ছে এল, তারপরে এটা কি, এটা হচ্ছে এম, আর কি আছে, এটা হচ্ছে এন। বইয়ের মতোই নাম্বারিং করি, নাইলে আবার পরে মিলানো সমস্যা হয়ে যাবে। R2, আচ্ছা ঠিক আছে, এতটুকু থাকলো। তাইলে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে আমি এইখানে দুইটা লব্ধি পাইছি না, একটা লব্ধি হচ্ছে R1, একটা লব্ধি হচ্ছে R2, এই দুইটাকে যদি আমি বর্ধিত করি,
R1 এবং R2 এই দুইটা লব্ধিকে আমি যদি বর্ধিত করি কি হবে? এই যে দেখো, এই দুইটা লব্ধিকে আমি যদি বর্ধিত করি তাহলে আমি ধরলাম যে এই দুইটা লব্ধি ও বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে? ধরলাম ও বিন্দুতে ছেদ করে। এইটা হচ্ছে R1, এইটা হচ্ছে R2। দেখো R1 এবং R2, এই যে R1টাকে আমি বর্ধিত করে দিলাম, R2টাকেও আমি বর্ধিত করে দিলাম। বর্ধিত করে দেখলাম এরা একটা বিন্দুতে ছেদ করে, যে বিন্দুটা আমি নাম দিলাম ও বিন্দু। এখন আমি এখানে একটা কাজ করব, সুন্দর এবং মজার একটা কাজ করব। কি কাজ করব? এখানে যতগুলা বল আছে, এই যে পি, এফ, R1, কিউ, এফ, R2, এই সবগুলা বলকে আমি ও বিন্দুতে স্থানান্তর করব। মানে সবগুলা বলকে আমি এখান থেকে ধরে নিয়ে ও বিন্দুতে বসাই দিব, এখান থেকে ধরে নিয়ে ও বিন্দুতে বসাই দিব। কারণ হচ্ছে সবগুলা বলকে যদি আমি একটা বিন্দুতে বসাই দিতে পারি, মানে সবগুলা বলকে যদি আমি একটা বিন্দুতে স্থানান্তর করতে পারি, তাহলে এদের লব্ধির মানটা খুঁজে বের করা সহজ। লব্ধির মান, দিক এবং ক্রিয়াবিন্দু তখন খুঁজে বের করা সহজ হবে। তাহলে আমি কি করব? প্রথমে দেখো R1 এবং R2 এই দুইটাকে তো আমি অলরেডি স্থানান্তর করেই ফেলছি। এই যে ও বিন্দু থেকে R1 কাজ করতেছে এইদিকে, R2 কাজ করতেছে এইদিকে। তো এখন বাকিগুলাকে স্থানান্তর করতে হবে। কাকে কাকে স্থানান্তর করতে হবে? পি কে স্থানান্তর করতে হবে, এফ কে স্থানান্তর করতে হবে, কিউ কে স্থানান্তর করতে হবে, এফ কে স্থানান্তর করতে হবে। তো এই বলের স্থানান্তর করার জন্য আমি এখানে একটা সমান্তরাল রেখা নিব, এ বি এর সমান্তরাল। এই যে এটা হচ্ছে এ বি এর সমান্তরাল রেখা। এই যে এ বি এর সমান্তরাল একটা রেখা নিলাম, জিএইচ। এই জিএইচটা হচ্ছে এ বি এর সমান্তরাল করে আঁকাইছি। এই সমান্তরাল করে আঁকানোর দরকার, মানে কারণ কি? কারণ আমি এখানে পি এবং এফ, কিউ এবং এফ এই বলগুলাকে এখানে স্থানান্তর করব। তো দেখো এফ কোথায় কাজ করতেছে? এ থেকে ডান দিকে। তাহলে আমি যদি ধরি এফ কাজ করতেছে ও থেকে ডান দিকে, কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নাই। একটু ভালো করে দেখো, এই যে এই এফটাকে আমি এখানে স্থানান্তর করতেছি। সবগুলা বলকে আমি ও বিন্দুতে স্থানান্তর করব। এই যে এতটুকু হচ্ছে এফ, আমি ধরলাম এই এফটাকে ধরে নিয়ে এখানে স্থানান্তর করে দিছি। সদৃশ সমান্তরাল, এই সদৃশ সমান্তরাল বলকে এভাবে স্থানান্তর করা যায়। এই এফটাকে এখানে স্থানান্তর করে দিছি। আর এখানে যে এফ আছে, বি বিন্দুতে কাজ করতেছি, এই এফটাকে এখানে স্থানান্তর করা যায় এইভাবে, এইদিকে এফ। দেখো এই যে এই এফটাকে তুলে নিয়ে এইখানে স্থানান্তর করে দিছি। দেখো মানও সেম আছে, দিকও সেম আছে। এখানে এটার মানও সেম আছে, দিকও সেম আছে, অসুবিধা নাই তো। এখন পি এবং কিউকে কিভাবে স্থানান্তর করবো? দেখো পি এবং কিউকে স্থানান্তর করতে হবে। তো পি, এই যে এইটা এইদিকে, পিকে যদি এখান থেকে ধরে নিয়ে এখানে বসাই দিই কেমন হবে জিনিসটা? দেখো তো, পিকে যদি এখান থেকে ধরে নিয়ে এখানে বসাই দিই এরকম হবে। এই যে দেখো পি, দেখো এই যে সমান্তরাল থাকবে, কিন্তু এই সবগুলো কিন্তু সমান্তরাল থাকবে। এই যে পি, এই পি আর এই পি কিন্তু সমান্তরাল হবে, অসমান্তরাল হবে না। তোমরা খাতায় আঁকার সময় সমান্তরাল করে আঁকাবা স্কেল ধরে। এই যে এই পিটাকে এখান থেকে তুলে নিয়ে এখানে বসায় দিছি, ঠিক আছে, অসুবিধা নাই তো। একইভাবে এই যে কিউ, এই কিউটাকেও ধরে এখানে এনে বসাই দেবো। তাহলে পি আর কিউ যেহেতু সমান্তরাল, প্রথমেই তো আমরা সদৃশ সমান্তরাল নিয়েছিলাম, তাহলে পি আর কিউ নিজেরা যেহেতু সমান্তরাল, এই দুইটাকে এখানে বসাই দিলে দুইটা আসলে একই রেখায় পড়বে, একই রেখায় পড়বে। তুমি পিটাকে তুলে নিয়ে ও বিন্দুতে স্থাপন করে দিলা, কিউ বলটাকেও তুলে নিয়ে ও বিন্দুতে স্থাপন করে দিলা। মানে এখানে যতগুলা বল আছে দেখো, পি আর ওয়ান এফ, কিউ আর টু এফ সবগুলা বলকে আমরা কি করলাম? ও বিন্দুতে স্থানান্তর করলাম। সবগুলা বলকে আমরা ও বিন্দুতে স্থানান্তর করলাম। তাইলে এখন একটা জিনিস দেখো, এই যে এইখানে পি এবং কিউ, R1 এবং R2 সবগুলার এখানে লব্ধি কোনটা হচ্ছে একটু দেখো তো। এই যে পি এবং কিউ সদৃশ সমান্তরাল বল, পি এবং কিউ এর লব্ধি হবে আসলে পি প্লাস কিউ। পি এবং কিউ দুইটা সদৃশ সমান্তরাল বলে লব্ধি হয় আসলে পি প্লাস কিউ। তাহলে এখানে পি প্লাস কিউটা কোথায় আসতেছে? এই যে এইটা না, পি এবং কিউ দুইটা একই রেখা বরাবর কাজ করতে। দেখো এই যে এফ আর এই এফ এবং এই এফ এরা তো পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে। এটা যেহেতু কাজ করতেছে ডান দিকে, এটা বাম দিকে, এই এফ এবং এই এফ দুইজন পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে। এবং এখানে ঘটনা কি হবে? এই যে R1 এবং R2, এই R1 এবং R2 এই দুইটার লব্ধি হবে, এই যে এইটা, এই দুইটার লব্ধি হবে এই যে পি প্লাস কিউ। এটা আসলে কি হবে? পি প্লাস কিউ, কারণ একই দিকে পি, একই দিকে কিউ, একই দিকে পি, একই দিকে কিউ। তাহলে এই দিক তো এখানেও সমান্তরাল, এই যে এইটা সমান্তরাল, এইটা পি আর কিউ তো সমান্তরাল। তাহলে লব্ধি যে পি প্লাস কিউ হবে এটা তো আমরা আগে থেকেই জানি। লব্ধি হবে কি?
পি প্লাস কিউ। তাহলে এই যে পি প্লাস কিউ এটা হচ্ছে লব্ধির দিক, এইটা হচ্ছে লব্ধির দিক। এবং আমরা যদি এটাকে নিচে স্থাপন করতে চাই, লব্ধিটা তো আর ও বিন্দুতে কাজ করবে না, লব্ধিটা তো কাজ করবে এ বি রেখার উপর, কারণ এখানে বল প্রয়োগ করতেছি এ বি, বল প্রয়োগ করতেছি ধরো এ বি রেখার উপর, বা এ বি একটা দণ্ড বা যে কোনো কিছু হোক না কেন এ বি এর উপর। তাইলে ও বিন্দুতে তো আর লব্ধি কাজ করবে না, লব্ধি তো এ বি রেখার উপরে কোথাও, মানে এ বি রেখার উপর কোনো একটা বিন্দুতে কাজ করবে। তো সেই বিন্দুটা কেমনে পাবো? সেই বিন্দুটা কাজ করবে এই যে এখান থেকে তুমি যদি এখানে এই রেখাটাকে যদি পিছনের দিকে বর্ধিত করে দেবে, এই রেখার নাম কি ধরলাম ও কিউ নাকি, হ্যাঁ ওপি, ধরো ও কিউ বা ওপি, এই রেখাটাকে যদি পিছনের দিকে বর্ধিত করে দেও, সেইটা এ বি রেখাকে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে লব্ধির বিন্দু বা ক্রিয়া বিন্দু, সেই বিন্দুটাই হবে লব্ধির ক্রিয়া বিন্দু। আমি ধরলাম লব্ধিটা হচ্ছে আর, এই যে এটা হচ্ছে মেইন লব্ধি, মেইন লব্ধি, যে লব্ধি সমান এই আর সমান লেখা যায় কি পি প্লাস কিউ, পি প্লাস কিউ। তোমরা ঠিকঠাক আঁকায়ও, চিত্র কি ঠিক আছে? হ্যাঁ সোজা হয়েছে। মানে এই যে পি পি কিউ যদি কাজ করতেছে ঠিক সেটাকে যদি পিছনের দিকে বর্ধিত করে দেও, একদম পিছনের দিকে বর্ধিত করে দিলে সেইটা এ বি রেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেইটা এটা কিন্তু অবশ্যই এই যে পি এবং কিউ এর সমান্তরাল হবে। এই যে এই রেখাটা কিন্তু পি এবং কিউ এর সমান্তরাল হবে। দুইটা সমান্তরাল, সদৃশ সমান্তরাল বলে লব্ধি, উভয়ের সাথে সমান্তরালে কাজ করে। আগেই বলে রাখি এই যে এই লব্ধিটা পি এর সাথেও সমান্তরাল হবে, কিউ এর সাথেও অবশ্যই সমান্তরাল হবে। তবে সেটা কোথায় কাজ করবে? লব্ধিটা কাজ করবে সি বিন্দু থেকে। ধরো তুমি একটা বন্ধু, দুইজন বন্ধু মিলে একজন এ বিন্দু থেকে দড়ি দিয়ে টানতেছো আর একজন বি বিন্দু থেকে দড়ি দিয়ে টানতেছো, কিন্তু লব্ধিটা কাজ করবে এই যে এখানে সি বিন্দুতে। সি বিন্দুটা মাঝখানে কোথাও থাকবে, সেটা এক্স্যাক্টলি কোথায় সেটা তো আমি জানি না, সেটা ডিপেন্ড করবে পি বল এবং কিউ বলের মধ্যে কোনটা বড় তার উপর। যেইটা বড় লব্ধিটা তার দিকে কাজ করবে, এটা তো তোমরা জানো। এখানে যদি পি বড় হয় তাহলে সি বিন্দুটা পি এর কাছাকাছি থাকবে, যদি কিউ বড় হয় তাহলে সি বিন্দুটা কিউ এর কাছাকাছি থাকবে, তাই তো? এটা তো আমাদের জানা কথা যে লব্ধি বৃহত্তর বলের কাছাকাছি থাকে, তাই তো? ওকে ফাইন। তো এখন আমার কাজ হচ্ছে এই যে লব্ধির মান তো পেয়ে গেছি, লব্ধির মান যে পি প্লাস কি হবে এটা তো আমরা ফিজিক্সেই পড়ে আসছি। যদি সমান্তরালে কাজ করে দুইটা বল তাহলে লব্ধি হবে সিম্পলি এদের যোগফলের সমান। তো দুইটা বল, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ, এটা সমান্তরালে কাজ করতেছে এবং একই দিকে, সমান্তরালে একই দিকে, সুতরাং লব্ধি হবে এদের যোগফলের সমান। এবং আমরা আরও একটা পেয়ে গেছি যে লব্ধির দিক, লব্ধির মান পেয়ে গেছি, দিক পেয়ে গেছি, মান হচ্ছে পি প্লাস কিউ, দিক হচ্ছে উভয়ের সাথে সমান্তরালেই। দিক এই যে পি এর সাথেও সমান্তরালে হবে, কিউ এর সাথেও সমান্তরালে হবে। তো এইটা কিন্তু ফিজিক্সে আমাদের জানা, লব্ধির মান হবে দুইটার যোগফলের সমান আর দিক হবে উভয়ের সাথে সমান্তরালে। এখন কথা হচ্ছে পরীক্ষায় আসলে এই প্রমাণটাতে এই দুইটা জিনিস আমাদের আসল উপজীব্য না, আমাদের টার্গেট হচ্ছে ক্রিয়াবিন্দু নির্ণয়। এই যে ক্রিয়াবিন্দুটা আমাদের এখানে মেইন টার্গেট হচ্ছে ক্রিয়াবিন্দু, এই যে সি বিন্দুটা, এই সি বিন্দুটা কোথায় থাকবে এটা খুঁজে বের করা। মানে এই যে লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে, এ বি রেখার সি বিন্দুতে, এই সি বিন্দুটা এক্স্যাক্টলি কোথায় থাকবে সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। ঘটনা বোঝা গেল? আশা করি ঘটনা বুঝাইতে পেরেছি। আমার টার্গেট কি? আমি জানি লব্ধির মান হচ্ছে দুইটার যোগফলের সমান, যেহেতু একই দিকে কাজ করতেছে তাহলে যোগফলের সমান, আর বিপরীত দিকে কাজ করলে বিয়োগফলের সমান হয়, এটা আমরা সবাই জানি। দিক হচ্ছে সমান্তরালে, ক্রিয়াবিন্দু সি বিন্দুটা কোথায় আছে এইটা আমার খুঁজে বের করতে হবে, এটাই আমার মেইন টার্গেট। আচ্ছা বাম পাশে কি দেখা যায়? হ্যাঁ বাম পাশে তো আরও মেলা জায়গা আছে। আমার টার্গেট কি? আমি এটা মুছে দিলাম, এইটা মুছে দিচ্ছি, এইটা মুছে দিচ্ছি। আচ্ছা এটা এখানে লিখে রাখি যদি দরকার পড়ে, আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। আমার মেইন টার্গেট হচ্ছে সি বিন্দুর অবস্থান নির্ণয়। মেইন টার্গেট কি দেখো, এই চিত্র থেকে আমার বের করতে হবে কি সি বিন্দুর অবস্থান নির্ণয়। দেখো আমার টার্গেট হচ্ছে সি বিন্দুর অবস্থান, এই সি বিন্দুটা কোথায় আছে এইটা বের করার একটা ওয়ে খুঁজে বাইর করতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এখানে যদি আমি একটা দুটা ত্রিভুজ দেখাই, ত্রিভুজ এডিএল, ভালো করে দেখো, ত্রিভুজ এডিএল এবং ত্রিভুজ এই যে ত্রিভুজ এ ডি এল, এই ত্রিভুজটা এবং ত্রিভুজ এসিও, ত্রিভুজ এসিও এরা পরস্পর সদৃশকোণী। এই ত্রিভুজ দুইটা পরস্পর কেমন হবে? সদৃশকোণী হবে। সদৃশকোণী ত্রিভুজ তোমরা চিনো তো? সদৃশকোণী মানে হচ্ছে যেই ত্রিভুজগুলার বা যেই দুটা ত্রিভুজের তিনটা কোণের মানে সমান।
এই ত্রিভুজের তিনটা কোণ এবং এই ত্রিভুজের তিনটা কোণের মানই সমান। একটু ভালো করে তাকাই দেখো, হ্যাঁ বাম পাশে দেখা যায়। ওকে, এই যে এই ত্রিভুজটা, এই যে এডিএল এবং এসিও, এই ত্রিভুজের তিনটা কোণই পরস্পর সমান। এই কোণটা তো কমন, এই কোণটা সাধারণ, এই কোণ এবং এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, এই কোণ এবং এই কোণ হচ্ছে অনুরূপ কোণ। আমি আবার বলি যে এই কোণটা হচ্ছে কমন, দুইটার মধ্যে সেম। এই কোণ এবং এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, আবার এই কোণ এবং এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ হচ্ছে পরস্পর সদৃশকোণী। তো তোমরা 9 10-এ পড়ে আসছো পরস্পর সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, এটা কিন্তু পড়ে আসছো। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, আমি যদি এইভাবে লিখি যে এ ডি বাই ডিএল, এডি বাই ডিএল, এডি বাই ডিএল ইকুয়ালস টু এসি বাই সিও, এসি বাই সিও। দেখো এটা লেখা যায় কিনা একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো। এই যে এডি বাই ডিএল সদৃশকোণী ত্রিভুজে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। এই যে এডি বাই ডিএল ইকুয়ালস টু এসি বাই সিও, এডি বাই ডিএল ইকুয়ালস টু এসি বাই সিও। এই বাহু ডিভাইড বাই এই বাহু ইকুয়ালস টু এই বাহু ডিভাইড বাই এই বাহু। অনুরূপ বাহুগুলোর অনুপাত, এই যে এখানে এই দুইটা বাহুর অনুপাত এবং তাদের অনুরূপ বাহু হচ্ছে এডি এর অনুরূপ বাহু হচ্ছে এসি, আর ডিএল এর অনুরূপ বাহু হচ্ছে সিও। এই দুটোর অনুপাত কি হবে? সমান হবে। অনুপাত কি হবে? সমান হবে। এখন একটা জিনিস দেখো, এই যে এডি সমান কি লেখা যায়? আচ্ছা আমি যদি পরের লাইনে লিখি এসি বাই সিও ইকুয়ালস টু এডি সমান কি লেখা যায়? এডি সমান হচ্ছে এফ। দেখো এই যে এডি সমান হচ্ছে এফ, এডি সমান আমরা কিন্তু এফ বল ধরছিলাম, মনে আছে? আর সিও সরি এডি, এই যে এডি সমান হচ্ছে এফ, আর ডিএল সমান হবে পি। কেন? এই যে দেখো এতটুক এতটুকু যদি পি হয় তাহলে এটাও পি, কারণ এটা তো একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল না। এই যে আমরা কিন্তু এটাকে ঠিক রাখছি, এসি বাই সিও এটাকে ঠিক রাখছি, কারণ এদের ভ্যালু তো আমি জানি না। এসি এবং সিও এগুলা ভ্যালু তো আমি জানি না। আমি ভ্যালু কার জানি? আমি জানি এডি সমান হচ্ছে এফ, এই যে এডি সমান হচ্ছে এফ, আর ডিএল, এই যে এডি সমান এফ, ডিএল সমান হচ্ছে পি। এই যে ডিএল সমান হচ্ছে পি, এতটুকু যদি পি হয় তাহলে ডিএল এটাও হবে পি। আমি এখানে লিখেও রাখতে পারি যে ডিএল সমান পি। আচ্ছা দরকার নাই, এই এত হিজিবিজি হয়ে যাবে। একে সমান যদি পি হয় ডিএল সমান হবে পি। এখান থেকে আমরা কি লিখতে পারি? সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। এখান থেকে আমি কি লিখতে পারি? আচ্ছা ভালো কথা, এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো এখান থেকে আমি লিখতে পারি পি ইন্টু এসি ইকুয়ালস টু এফ ইন্টু সিও। খেয়াল করে দেখো, এই যে এটা লিখতে পারি, কোনো অসুবিধা নাই। এই যে এডি সমান হচ্ছে এফ, আর ডিএল সমান হচ্ছে পি। একটু ভালো করে এখানে দেখো, এডি সমান এফ, ডিএল সমান পি, এটা পি হলে এটাও পি। তাহলে এখান থেকে পাইলাম পি ইন্টু এসি ইকুয়ালস টু এফ ইন্টু সিও। তাহলে আমি উপরে এটা লিখে রাখতেছি, উপরে মুছে দিয়ে এটা লিখে রাখতেছি। কোথায় লিখে রাখবো? আচ্ছা এই ত্রিভুজটা মুছে দিয়ে এখানে লিখে রাখি পি ইন্টু এসি। এটা আমরা পাইছি, যে একটা জিনিস পাইলাম, পি ইন্টু এসি ইকুয়ালস টু এফ ইন্টু সিও। এটা আমরা পাইলাম, পি ইন্টু এসি ইকুয়ালস টু এফ ইন্টু সিও। ঠিক আছে, এটা মুছতেছি। এখন একইভাবে এখানে আরও দুইটা সদৃশকোণী ত্রিভুজ আছে। কারা কারা জানো? আমি যদি লিখি ত্রিভুজ বিইএম, এবং ত্রিভুজ বিসিও। দেখো তোমরা দেখো কোনগুলা ত্রিভুজ দ্বয় সদৃশকোণী। একটু ভালো করে খুঁজে দেখো যে কোনটা লিখতেছে। একটা হচ্ছে বিইএম, আর এটা হচ্ছে বিসিও সদৃশকোণ। এই যে বিইএম, এই যে এই ত্রিভুজটা বিইএম এবং বিসিও, এই ত্রিভুজ দুটাও সদৃশকোণী। কেন? কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাধারণ কমন অ্যাঙ্গেল, দুইটা ত্রিভুজই সেম। এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে অনুরূপ কোণ, আবার এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে অনুরূপ কোণ, অর্থাৎ তিনটা কোণই পরস্পর সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। কি লিখতে পারি? বিই বাই ইএম। আচ্ছা এটাকে ডান পাশে লিখি, কারণ আমার ভ্যালু বসাইতে হবে। বিই বাই ইএম ইকুয়ালস টু বিসি বাই সিও।
বিসি বাই সিও, আমি এটাকে ডান পাশে রাখলাম কারণ এটার ভ্যালু বসাইতে হবে, যেটা ভ্যালু বসাবো সেটা ডানে রাখলে সুবিধা। দেখো বিসি বাই সিও ইকুয়ালস টু বিই বাই ইএম, অনুরূপ বাহুগুলোর অনুপাত, এই যে বিসি বাই সিও এই অনুপাত এবং ছোট ত্রিভুজটার বাহুগুলোর অনুপাত বিই বাই ইএম, অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে, সমান হবে বিসি ডিভাইডেড বাই সিও ইকুয়ালস টু বিই ডিভাইডেড বাই ইএম। এলা 9-10-এ পড়ে আসছো, তোমরা কি বুঝতে পারতেছো? চিত্র এত বড় হয়ে গেছে, আমি ওইদিকে বুঝাইলে হয়তো তোমরা এটা দেখতে পারো না। আবার বলে এই যে বিসি ডিভাইড বাই সিও, বিসি ডিভাইড বাই সিও ইকুয়ালস টু বিই ডিভাইড বাই ইএম। এখন মান বসাই দিব, দেখো এখন মান বসাই দিব, বিসি ডিভাইড বাই সিও ইকুয়ালস টু বিই, এই দেখো বিই মানে হচ্ছে এফ, এই যে এফ, দেখো বিই এতটুকু আমরা এফ ধরছিলাম, বিই কে আমরা ধরছিলাম এফ, বিই কে ধরছিলাম এফ, আর এটা কি ইএম, ইএম মানে হবে কিউ, ইএম ইএম মানে হবে কিউ। কেমনে? এই যে এতটুকু যদি কিউ হয় তাহলে বিএম সমান হবে কিউ, এই যে এটা যেহেতু কিউ, বি থেকে এন এটা যেহেতু কিউ, তাহলে সামান্তরিকের বিপরীত বাহু ধরি এটা হবে কিউ, যে এটা হয়েছিল পি, এতটুক পি হইলে এটাও পি, এতটুক কিউ হইলে এটাও কিউ, কিউ কিউ অর্থাৎ ইএম, এই যে ইএম সমান হচ্ছে কিউ, বিই মানে হচ্ছে এফ, ইএম সমান হচ্ছে কিউ। সুতরাং এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় কিউ ইন্টু বিসি ইকুয়ালস টু এফ ইন্টু সিও। লিখো কিউ ইন্টু বিসি ইকুয়ালস টু এফ ইন্টু সিও। দেখো খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। এখন এখান থেকে যেটা পাইলাম সেটাকে একটু উপরে লিখি, এই জিনিসটাকে যে উপরে লিখি কি আসতেছে, কিউ ইন্টু বিসি ইকুয়ালস টু এফ ইন্টু সিও। এই দেখো টোটাল দুইটা জিনিস পাইলাম, দুই পাশ থেকে দুইটা করে সদৃশকোণী ত্রিভুজ নিয়ে আমরা এই দুইটা ইকুয়েশন পাইছি। এখন যদি এই দুইটা ইকুয়েশনকে আমরা একসাথে করি, ধরো এটাকে ধরলাম 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন যদি তুলনা করি, ডান পাশের দুইটা সেম, দেখো এখানেও এফসিও এখানেও এফসিও, সুতরাং আমরা কি লিখতে পারি, তাহলে পি ইন্টু এসি, পি ইন্টু এসি ইকুয়ালস টু হবে কিউ ইন্টু বিসি। দেখো শেষ, এটাই আমরা খুঁজতেছিলাম, এটাই আমরা খুঁজে বেড়াইতেছিলাম, এটাই আমরা খুঁজে বেড়াইতেছিলাম। দেখো খেয়াল করো, খেয়াল করো কত সুন্দর জিনিস। তুমি ভাবতে পারো যে আমরা সুন্দর একটা জিনিস যে বের করে ফেলছি, কি সুন্দর জিনিস বের করছি। দেখো এই যে দেখো লব্ধি কোন বিন্দুতে কাজ করতেছিল, লব্ধি কাজ করতেছিল সি বিন্দুতে। দেখো আমি সব কিছু মুইছা, ধরো মুইছা না, আমি যদি খালি ধরো এটা হচ্ছে এ বিন্দু, এই জিনিসটা যে কত সুন্দর একটা জিনিস আমি তোমাকে বোঝাই। আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে সি বিন্দুর অবস্থান খুঁজে বের করা, সি বিন্দু কোথায় আছে সেটা খুঁজে বের করা। আমি দেখো আমাদের এখানে চিত্রটা আমি সহজ করে আঁকাই, ধরো এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা তো আমি প্রমাণের জন্য এত কিছু আঁকাইছি। আর এই দুইটা ধরো এই যে এখানে কাজ করতেছে, এ বিন্দুতে কাজ করতেছে পি, বি বিন্দুতে কাজ করতেছে কিউ, এবং সি বিন্দুতে কাজ করতেছে এদের লব্ধি ধরো আর, আর মানে হচ্ছে পি প্লাস কিউ, আর মানে হচ্ছে পি প্লাস কিউ, যে লব্ধি, লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে, লব্ধি কাজ করতেছে সি বিন্দুতে। তাহলে এই জিনিসটা এই যে এখানে এই টোটাল জিনিসটাকে আমি সিম্পলি এখানে আঁকাইলাম। তাহলে এখানে আমরা কি পেয়েছি, দেখো পি ইন্টু এসি মানে কি, পি ইন্টু এসি কি জিনিস, এসি হচ্ছে পি বিন্দুর ক্রিয়া রেখা থেকে লব্ধির দূরত্ব। খেয়াল করে দেখো এসি কি জিনিস, এই যে এসি, পি ইন্টু এসি মানে হচ্ছে একটা বল, মানে পি বল এবং পি বিন্দুর ক্রিয়া রেখা থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু, এই যে ইকুয়ালস টু কিউ ইন্টু, কিউ ইন্টু কিউ বল ইন্টু কিউ বিন্দুর ক্রিয়া রেখা থেকে লব্ধির দূরত্ব। দেখো কত সুন্দর একটা সূত্র না এটা, কত সুন্দর একটা সূত্র না। নিচে দেখা যায়, নিচে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো কত সুন্দর একটা জিনিস। লব্ধিটা এমন একটা বিন্দুতে কাজ করবে, আমাদের টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে সি বিন্দুটা কোথায় আছে খুঁজে বাইর করা। তো আমি তো অলরেডি একটা ভালো জিনিস পেয়ে গেছি, হিন্ট পেয়ে গেছি। কেমনে, যে লব্ধিটা এমন একটা জায়গায় কাজ করবে যেন যে কোনো একটা বল এবং সেই বিন্দু ক্রিয়া রেখা থেকে লব্ধির দূরত্বের গুণফল ইকুয়ালস টু আরেকটা বল এবং সেই বিন্দুর সেই বলের ক্রিয়া রেখা থেকে লব্ধির দূরত্বের গুণফল হইতে হবে সমান। দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধি এমন একটা বিন্দুতে কাজ করবে যেন এই কন্ডিশনটা মেনে চলে। এই সূত্রটা আমাদের এই অধ্যায়ে যে কত কাজে লাগবে, কত কাজে লাগবে তার কোনো হদিশ নাই। বুঝতে পেরেছো তোমরা? একটু কমেন্ট করে বলো, কমেন্ট করে বলো তো জিনিসটা কি বোঝা গেছে?
এই জিনিসটা কিন্তু সূত্রটা প্রমাণ না করেও বোঝানো যাইতো। আমি যদি এই কিচ্ছু প্রমাণ না করে তোমাকে সিম্পলি এই চিত্রটাকে দিতাম, তোমার সারা জীবনে ওই জিনিসটাকে আপন মনে হইতো না। হয়তো তুমি বিশ্বাস করতা না দাদা হয়তো ঠিকই বলতেছে যে পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি, কিন্তু তুমি সারা জীবন ভাবতা যে এটা কেমনে সম্ভব, আমার ঝাপসা লাগতেছে, আমি বুঝতেছি না। কিন্তু এখন জিনিসটা ক্লিয়ার লাগবে। এখন তুমি যখন এই সূত্রটা দিয়ে ম্যাথ করবা, তোমার কাছে মনে হবে আরে এটা তো আমি পড়ে আসছি, আমি তো জানি এই জিনিসটা এইভাবে হয়। তার মানে এই যে লব্ধিটা এমন একটা বিন্দুতে কাজ করবে যেন একটা বল ইন্টু সেই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্বের গুণফল, এবং আরেকটা বল ইন্টু সেই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্বের গুণফল পরস্পর সমান হয়। পরস্পর সমান হয়। পরস্পর সমান হয়। বুঝতে পারছো জিনিসগুলো কত সুন্দর না? জি বুঝছি দাদা, ওকে ক্লিয়ার, ওকে ঠিক আছে। জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলা যায়, এখান থেকে না আরেকটা জিনিস বলা যায়। কিভাবে বলা যায়? ধরো এখান থেকে যদি আমি ভাগ করে দেই, তাহলে আমি এভাবে বলতে পারি P/Q = BC/AC। দেখো P/Q = BC/AC, আমি তো এইভাবে বলতে পারি। P/Q = BC/AC, আমি এইভাবে বলতে পারি না? এও হতে বলা যায়। তাহলে এটা আমি কি বলতে পারি যে সি বিন্দুটা দেখো, এই যে সি বিন্দুটা, তাহলে আমি এইভাবে বলতে পারি যে বিসি অনুপাত এসি, বিসি অনুপাত এসি, অথবা সিএ, এসি বলো সিএ বলো একই তো কথা। বিসি অনুপাত এসি সমান পি অনুপাত কিউ। ওই যে সরলরেখা অধ্যায়ের 3.2, সরলরেখা অধ্যায়ের 3.2 অন্তর্বিভক্ত, মনে আছে? অন্তর্বিভক্ত। তাহলে আমরা বলতে পারি না সি বিন্দুটা কি? সি বিন্দুটাই তো লব্ধির ক্রিয়াবিন্দু, তাই না? সি বিন্দুটাই তো লব্ধির ক্রিয়াবিন্দু। কাজে এখান থেকে আমি কি বলতে পারি? সি বিন্দুটি এ বি রেখাকে মানে যেই রেখায় বল দুইটা কাজ করতেছে, নিচে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, সি বিন্দুটি এ বি রেখাকে পি অনুপাত কিউ মানে কি বল দ্বয়ের অনুপাতে বিভক্ত করে। বল দ্বয়ের মানের অনুপাতে, নাকি এটা কেমনে বলা যায়? বল দুইটির ব্যস্তানুপাতে। আচ্ছা বল দুইটির, বই এভাবে লিখছে, বল দুইটির ব্যস্ত অনুপাতে অন্তর্বিভক্ত করে। অবশ্যই অন্তর্বিভক্ত তো হবে, বুঝতেই পারছো, অন্তর্বিভক্ত করে। তো ব্যস্তানুপাতে কেন এটা বুঝাইতেছি, দেখো ব্যস্তানুপাতে কেন। সি বিন্দুটি এই যে বিসি ইন্টু এসি, সি বিন্দুটি এ বি রেখাকে, যে টোটাল রেখাটাকে বল দ্বয়ের ব্যস্ত অনুপাতে অন্তর্বিভক্ত করে। ব্যস্ত অনুপাত কেন বলছে? কারণ দেখো বিসি এর বেলায় আছে পি, দেখো বিসি এর সাথে এই যে অনুপাতটা দেখো, এই যে এখানে দেখো ব্যস্ত অনুপাত মানে কি, বিসি এর সাথে আছে পি, এসি এর সাথে কিউ, এটা তো ব্যস্ত অনুপাত হলো না? পি কাজ করতেছে এইখানে, আর বিসি হচ্ছে এইটা। বিসি এর বেলায় হবে পি, এই যে বিসি এর সাথে পি, এসি এর সাথে কিউ, এই দেখো বিসি এর সাথে পি, এসি এর সাথে কিউ, উল্টা পাল্টা হয়ে গেছে না, ক্রিস ক্রস হয়ে গেছে। যখন তুমি এটাকে অনুপাতে নিয়ে নিয়েছো, এটা ক্রিস ক্রস হয়ে গেছে। দেখো সি বিন্দুটি বিসি অনুপাত এসি, অর্থাৎ এ বি রেখাকে বল দুইটার অনুপাতে অন্তর্বিভক্ত করছে, সত্য কথা। কিন্তু এই অন্তর্বিভক্তটা হয়েছে কি অনুপাতে? ব্যস্তানুপাতে। কি অনুপাতে? কি অনুপাতে হয়েছে? ব্যস্তানুপাতে হয়েছে। তোমাকে জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে বোঝাই, চিত্রটা মুছতেছি, তোমাকে আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করি। ব্যস্তানুপাত জিনিসটা মানে কি? এই যে এখানে ব্যস্তানুপাত বলতেছি, দাঁড়াও আমি তোমাকে জিনিসটা আবার বোঝাই যে ব্যস্তানুপাত মানে জিনিসটা কি, একটু ভালো করে বুঝছো। হ্যাঁ, আজকে ক্লাসে আমি জাস্ট এই সূত্র দুইটাই বোঝাবো। ধরো এইভাবে লিখলাম, পি অনুপাত কিউ ইকুয়ালস টু বিসি অনুপাত এসি। এটা ছিল সদৃশ সমান্তরাল বলের সূত্র। আর একটা সূত্র আছে বিসদৃশ সমান্তরাল বলের, সেটাও আমি দেখাবো। একটু ভালো করে দেখো ব্যস্তানুপাত। আমি এখন এই জিনিসটাতে ফোকাস করতে চাইতেছি যে ব্যস্তানুপাত মানে কি। ধরো এইটা হচ্ছে এসি, এ বি, এটা হচ্ছে এ বি, এখানে কাজ করতেছে পি বল, এখানে কাজ করতেছে কিউ বল, লব্ধিটা ধরলাম এখানে কাজ করতেছে সি বিন্দুতে ধরলাম আর মানে পি প্লাস কিউ হবে। ওকে ফাইন। এখন দেখো এখানে এই যে এই সম্পর্কটা দেখো, তো মুছেই নেই, জিনিসটা ক্লিয়ার হবে। দেখো
ব্যস্তানুপাত মানে কি, এইখানে পি যত বড় হবে, খেয়াল করে দেখো, এইখানে পি যদি বড় হয়, এই যে এখানে এইটা দেখো, এইটা মুছে দিই, দেখো দুইটা অনুপাত মানে কি, অনুপাত মানে তো বোঝো, এখানে যদি পি গ্রেটার দেন কিউ হয়, পি যদি কিউ এর চেয়ে বড় হয়, মানে এই অনুপাত, দুইটা অনুপাত যেহেতু সমান, তাহলে এখানে যদি উপরেরটা বড় হয়, তাহলে এখানেও কোনটা বড় হবে, উপরেরটা বড় হবে না, বিসি গ্রেটার দেন এসি হবে। দেখো যদি এইখানে পি বলের মান কিউ বলের চেয়ে বড় হয়, তাহলে এখানে বড় হবে বিসি, উপরেরটা বড় হলে এখানে উপরেরটা বড় হবে। তার মানে দেখো এখানে যদি আমি বলি পি বলের মান বড়, ধরো পি বলে, আমি একটু বড় করে আঁকাই, ধরো এটা হচ্ছে বড়, এই যে এটা বড়, এটা ছোট, পি বলের মান বড়, তাইলে বিসি হবে বড়, এসি হবে ছোট। এই যে দেখো পি বলের মান যখন বড়, কিউ বলের মান যখন ছোট, তখন বিসি হবে বড়, এসি হবে ছোট। অর্থাৎ দেখো লব্ধিটা এমন একটা বিন্দুতে কাজ করবে যেন, ধরো এইটা সি, মানে এইটা সি, এটা হচ্ছে লব্ধি, আর লব্ধিটা এমন একটা বিন্দুতে কাজ করবে যেন বিসি গ্রেটার দেন এসি হয়। এই যে দেখো এখানে বিসি বড়, এসি ছোট, বিসি বড়, এসি ছোট, তার মানে এইখানে খেয়াল করে দেখো, যেই বলটার মান বড়, কোনটা বড় ছিল, পি গ্রেটার দেন কিউ ছিল, দেখো লব্ধির মান সেইটার কাছাকাছি, এখানে পি এর মান বড়, তাই লব্ধিটা পি এর কাছে সরে আসছে। এটা কিন্তু যদিও আমরা কমন সেন্স থেকে এটা জানি, এটা কিন্তু আমরা কমন সেন্স থেকে জানি, যেই বলটা বড় হবে লব্ধি তার কাছে থাকবে, কিন্তু এই জিনিসটা কোত্থেকে আসছে, সূত্র থেকে আসছে। কোন সূত্র, এই যে এই সূত্র, এই যে দেখো এখানে যদি পি এর মান বাড়ে তাহলে বিসি বেড়ে যাবে, বিসি বেড়ে যাওয়া মানে লব্ধিটা পি এর কাছে চলে আসবে, এটা হচ্ছে ব্যস্তানুপাত। এইটা বাড়লে এখানে এইটা কমবে, এইটা বাড়বে, বোঝা গেল। একইভাবে যদি উল্টাটা হয়, ধরো যদি উল্টাটা হয়, যদি এইখানে কিউ এর মান বড় হয়, এখানে যদি, যেহেতু এই অনুপাত দুইটা সমান, তাহলে এখন যদি নিচেরটা বড় হয়, তাহলে এইখানে অবশ্যই নিচেরটা বড় হবে। সমানুপাতের শর্ত এইটা, যেহেতু দুইটা অনুপাত সমান, এখানে নিচেরটা বড় হইলে সমান হওয়ার জন্য এখানেও নিচেরটা বড় হইতে হবে। তার মানে এখন যদি এইটা হয় ছোট, ধরো এইটা হয় ছোট, এইটা হয় বড়, এটা পি, এইটা কিউ, কাজে সি বিন্দুটা এমনভাবে নিতে হবে, তখন সি বিন্দুটা এমনভাবে নিতে হবে যেন এসি হয় বড়, বিসি হয় ছোট। ধরো এইখানে নিলাম, এই যে এইখানে এই যে এটা হচ্ছে আর, এই যে এটা হচ্ছে সি, খেয়াল করে দেখো এই যে এইখানে এসি হবে বড়, বিসি হবে ছোট। দেখছো ম্যাথমেটিক্স কিন্তু মানুষের কথাই বিশ্বাস করে না, সে আগে নিজে প্রমাণ করে দেখে সত্য কিনা, তারপরে মানুষের কথা বিশ্বাস করে। আমরা যদিও জানি বড় বলের কাছাকাছি লব্ধি থাকে, কিন্তু এটা কেন যায়, এই যে এই সূত্র, কেন সব সময় লব্ধি বৃহত্তর বলের কাছাকাছি থাকে, এখন কি বোঝা যাইতেছে ঘটনা। এখানে কিউ যত বড় হবে, এসি তত বড় হবে, এসি বড় হওয়া মানে বিসি কমে যাওয়া, এসি যত বড় হবে বিসি তত কমে যাবে, মানে আলটিমেটলি কিউ যত বাড়তে থাকবে লব্ধিটা তত কিউ এর কাছে চলে যাইতে থাকবে। বোঝা কি গেছে মানুষজন? কমেন্ট করে বলো তো, এই যে দুটি সদৃশ সমান্তরাল বলে লব্ধির মান, দিক এবং ক্রিয়াবিন্দু, মানে মেইন বিষয় হচ্ছে ক্রিয়াবিন্দু, এটা কি তোমরা বুঝতে পারছো? আর ইকুয়ালস হবে পি প্লাস কিউ। যদি বুঝে থাকো তাহলে আমি এখন বিসদৃশ সমান্তরাল বলেরটা দেখাবো, তাইলে আজকে ক্লাস শেষ। আজকে ক্লাসে আমি শুধু সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ সমান্তরাল বলের প্রমাণগুলাই দেখাবো। নাকি আজকে প্রমাণ ওইটা না দেখাই দুইটা ম্যাথ করাই ফেলবো? কোনটা করব? আজকে দুইটা প্রমাণ দেখাবো নাকি ম্যাথ করাই ফেলবো? আচ্ছা আজকে দুইটা, একটা দাঁড়াও, আজকে তাইলে না ওইভাবে না করে, আজকে দুইটা প্রমাণ না দেখায়ে আজকে তাইলে এই প্রমাণে দুইটা ম্যাথ করাই, তাহলে তোমরা ফিল করতে পারবা। এই প্রমাণের দুইটা ম্যাথ করাই দেই বা একটা ম্যাথ করাই দেই, তাইলে ফিল করতে পারবা নাকি? আচ্ছা একটা ম্যাথ করাই, তারপর ওই প্রমাণটাও দেখাবো। আজকে ক্লাসটা তাহলে একটু লম্বা নেই, অসুবিধা নাই। এই শুরুটা তোমরা যেহেতু বুঝতে পারছো, তাহলে এখন এই সদৃশ সমান্তরাল বলের একটা ম্যাথ করাবো। ম্যাথ করানোর পরে আমরা বিসদৃশ সমান্তরাল বলের প্রমাণটাও দেখব। দেখো এখন একটা খুব সুন্দর ম্যাথ করব সদৃশ সমান্তরাল বলের, এরপরে আমরা ওই বিসদৃশ সমান্তরাল বলের প্রমাণটাও দেখব। ক্লিয়ার? ঠিক আছে, ওকে শাহাদ, শিশির, বুঝছি, ঠিক আছে। দেখো এখন প্রশ্নটা লিখো। প্রশ্নটা হচ্ছে, একটি বস্তুর উপর এ ও বি বিন্দুতে কার্যরত একটি বস্তুর উপর
এ ও বি বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ পরস্পর স্থান বিনিময় করলে, আচ্ছা, ক্রিয়ারত দুইটি সদৃশ সমান্তরাল বল, দুটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ পরস্পর, আচ্ছা, যেখানে পি গ্রেটার দেন কিউ, প্রশ্নে বলেই দিছে দুইটা বল পি এবং কিউ, এবং যেখানে পি গ্রেটার দেন কিউ পরস্পর স্থান বিনিময় করলে, পরস্পর স্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু এ বি বরাবর, লব্ধির ক্রিয়াবিন্দু এ বি বরাবর ডি দূরত্ব সরে যায়, ডি দূরত্ব সরে যায়। প্রশ্ন পড়ার পরে অনেকেই ভাববা যে কি লিখতেছি, কিছু বুঝতেছি না, আমি বুঝাই দেবো, সমস্যা নাই। প্রমাণ করো যে ডি ইকুয়ালস টু, এটা অনেকবার আসছে এই ম্যাথটা, অনেক ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে ডি ইকুয়ালস টু পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ, পি মাইনাস কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো প্রশ্নটা আবার পড়ো। একটি বস্তুর উপর এ ও বি বিন্দুতে ক্রিয়ারত দুইটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ, দুটি সদৃশ সমান্তরাল বল পি ও কিউ। ধরো এটা হচ্ছে একটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এ বি, ঠিক আছে? এ বি, এই দুইটা বিন্দুতে দুইটা সদৃশ সমান্তরাল বল ক্রিয়ারত আছে। ধরলাম এই যে এটা একটা হচ্ছে সদৃশ সমান্তরাল বল, একটা পি, আরেকটা হচ্ছে কিউ। যেখানে প্রশ্নে বলেই দিছে পি গ্রেটার দেন কিউ। এই চিত্রের মধ্যে বড় ছোট করে আঁকা লাগবে না, পি এর মান বড় বইলে যে বড় দাগ দিতে হবে জিনিসটা তা না, তুমি নর্মাল আঁকাইলেই হবে, অসুবিধা নেই। পি গ্রেটার দেন কিউ, তাহলে যেহেতু পি গ্রেটার দেন কিউ, তাহলে এদের লব্ধি অবশ্যই পি এর কাছাকাছি থাকবে। ধরো এটা হচ্ছে মাঝখানে, ধরো মাঝখান থেকে একটু বাম পাশে থাকবে, যেহেতু পি এর মান কিউ এর চেয়ে বড়, তাহলে লব্ধি ধরলাম এইখানে, এটা ধরলাম লব্ধি পি প্লাস কিউ, লব্ধি হচ্ছে পি প্লাস কিউ, বিন্দু ধরলাম সি বিন্দু, ঠিক আছে? পি ও কিউ, যেহেতু পি গ্রেটার দেন কিউ, তাহলে লব্ধিটা অবশ্যই পি এর কাছাকাছি থাকবে। এটা কিন্তু ঠিকঠাক আঁকতে হবে, তুমি এখানে পি কিউ ছোট বড় আঁকাও কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু পি এর মান কিউ এর চেয়ে বড়, লব্ধি অবশ্যই মানে সি বিন্দুটা অবশ্যই পি এর কাছাকাছি থাকবে, রাইট? এখন বলছে যে কই, প্রশ্ন কই, দুটি সদৃশ সমান্তরাল বল, হ্যাঁ সদৃশ সমান্তরাল বল পি ও কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ পরস্পর স্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু এ বি বরাবর। আচ্ছা পরের কথা, এখন বলতেছে এই বল দুইটা যদি পরস্পর স্থান বিনিময় করে, অর্থাৎ প্রথমে এখানে ছিল পি, এখানে ছিল কিউ, এখন এদের ইচ্ছা হলো না, আমরা নিজেদের জায়গায় থেকে থেকে বোর্ড হয়ে গেছি, এখন আমরা স্থান বিনিময় করব। কি করব? পি বলতেছে আমি চলে যাই তোমার জায়গায়, তুমি চলে আসো আমার জায়গায়। দেখো প্রথমে এইটা ছিল পি, এইটা ছিল কিউ, তাইলে লব্ধিটা পি এর কাছাকাছি ছিল। এখন তারা বলতেছে না, আমরা পরস্পর স্থান বিনিময় করি, চলো স্থান বিনিময় করি। তাহলে পি চলে গেছে কিউ এর জায়গায়, কিউ চলে আসছে পি এর জায়গায়। যে আগে ছিল লাল, এখন হয়ে গেছে নীল। ওই যে লাল না হয়ে নীল হলো কেন, কি একটা গান আছে না অর্ণবের, সায়ন চৌধুরী অর্ণব, যে লাল না হয়ে নীল হলো কেন, কি জানি বলতে থাকে, এটা হইলো কেন ওইটা হইলো কেন, ঠিক আছে, যে কিছু একটা হোক। এই যে এখন পি হয়ে গেছে কিউ, কিউ হয়ে গেছে পি, স্থান পরিবর্তন করে ফেলছে। স্থান পরিবর্তন করলেও পি এর মান তো কিউ এর চেয়ে বড়ই থাকবে, তাই না? স্থান বিনিময় করলেই যে পি ছোট হয়ে যাবে তা তো না, যেহেতু পি এর মান বড়, তাহলে স্থান বিনিময় করার পরেও পি এর মানই বড় থাকবে। তাহলে এখন লব্ধি কার কাছে থাকবে? এখন লব্ধি পি এর কাছে থাকবে। এই যে লব্ধি হচ্ছে এইখানে, পি হচ্ছে এইটা, পি হচ্ছে এইটা, তাহলে ধরো লব্ধি এখন এইখানে থাকবে পি প্লাস কিউ। ভালো করে দেখো, আগে পি ছিল এইখানে, কিউ ছিল এইখানে, পি বড় ছিল, এই জন্য লব্ধি পি এর কাছাকাছি ছিল। যখন স্থান বিনিময় করে ফেলবে, পি চলে যাবে এইদিকে, পি এর মান যেহেতু বড়, তাহলে লব্ধিটাও পি এর কাছে চলে আসবে না। বোঝা গেল কি বিষয়টা? এখন ঘটনা কি দেখো, আগে ধরলাম লব্ধি ছিল সি বিন্দুতে, এখন ধরলাম লব্ধি চলে গেছে ডি বিন্দুতে। আগে লব্ধি ছিল সিতে, এখন লব্ধি চলে গেছে কোথায়? ডিতে। আগে ছিল সিতে,
এখন চলে গেছে ডিতে। তো প্রশ্নে বলেই দিছে যে এই পরস্পর স্থান বিনিময় করলে লব্ধির ক্রিয়াবিন্দু মানে এই যে সি বিন্দুটা এ বি রেখা বরাবর ডি দূরত্ব সরে যায়। কত দূরত্ব সরে যায়? ডি দূরত্ব সরে যায়। এ বি রেখা বরাবর লব্ধির ক্রিয়াবিন্দু কতটুকু সরে যায়? ডি দূরত্ব। আমি দেখতেছি এইখানে সরে গেছে সি থেকে ডিতে, লব্ধি আগে ছিল সিতে পরে গেছে ডিতে। প্রশ্নে বলছে এই দূরত্বটা কতটুক? প্রশ্নে বলছে এই দূরত্বটা হচ্ছে ডি। প্রশ্নে বলছে এই দূরত্বটা হচ্ছে ডি দূরত্ব। সুতরাং আমি বলতে পারি আমাদের চিত্র মতে ডি ইকুয়ালস টু সিডি। এটা আমি লিখে রাখি, আমাদের চিত্র মতে সি ইকুয়ালস টু এই যে লব্ধির ক্রিয়াবিন্দু কতটুকু সরে গেছে ডি পরিমাণ, সেই ডি ইকুয়ালস টু হচ্ছে সিডি। তো আমাকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে ডি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু এটা সমান কত প্রমাণ করতে হবে? এইটা প্রমাণ করতে হবে। দেখো আমি এখানে লিখে রাখি কি প্রমাণ করতে হবে, পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। এইটা প্রমাণ করতে হবে আমাকে, এইটা প্রমাণ করতে হবে। জিনিসটা সুন্দর না? তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো? এই ম্যাথগুলাতে যে প্রশ্ন বুঝবে তাকে কেউ আটকে রাখতে পারবে না। কেন আটকে রাখতে পারবে না? কারণ উত্তর দেওয়া। তোমার কি দেখাইতে হবে এটা দেওয়া। তুমি যদি জানো তোমার লাইফের টার্গেট কি, তুমি যদি সেট করে থাকো আমার টার্গেট মেডিকেল, তুমি মেডিকেলের জন্য পড়া শুরু করো, একদম পড়তে থাকো, তুমি চান্স পাবাই। চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না যদি ভালো করে পড়াশোনা করো। তো এখানে যেহেতু টার্গেট দেওয়া, টার্গেট যেহেতু ফিক্সড, তুমি খালি টার্গেটের লক্ষ্যে ঠিকমতো পরিশ্রম করলেই তুমি টার্গেটে পৌঁছে যাবা। এখন আমরা কি করতে পারি দেখো, এটা অনেকভাবে করা যায়। এই ম্যাথ দুইভাবে করা যায়। এটা কিভাবে দেখো, আমরা এখানে করতে পারি কিভাবে, এইভাবে দেখো আমরা লিখতে পারি সিডি, আমার বের করতে হবে সিডি। সিডি ইকুয়ালস লেখা যায় এডি মাইনাস এসি। দেখো সিডি ইকুয়ালস টু এডি মাইনাস এসি লেখা যায় না? আবার এইভাবেও লেখা যায়, সিডি ইকুয়ালস টু এই যে এইভাবে লেখা যায়। দেখো সিডি ইকুয়ালস টু এডি মাইনাস এসি লেখা যায় কিনা বলো? সিডি ইকুয়ালস টু এডি মাইনাস এসি এইভাবে বের করা যাবে। আবার কেউ যদি বলে না আমি এইভাবে করবো না, আমি করবো এইভাবে, সিডি ইকুয়ালস টু বিসি মাইনাস বিডি, এইভাবেও করা যাবে, বিসি মাইনাস বিডি। দেখো দুইটাই কিন্তু সঠিক। মানে আমার এখানে বের করতে হবে সিডির মান। সিডির মান বের করতে হবে কার মাধ্যমে? পি কিউ এবং এ বি। কার মাধ্যমে বের করতে হবে? পি কিউ এবং এ বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো তুমি যদি সিডিকে কেউ এভাবে লিখতে পারে যে সিডি ইকুয়ালস টু এডি মাইনাস এসি, কোনো অসুবিধা নাই। আবার কেউ সিডিকে এইভাবে লিখতে পারে বিসি মাইনাস বিডি, তুমি এইভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে, যে কোনো একভাবে খুশি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তো আমরা চলো প্রথমটা দিয়ে করি, একটা দিয়ে করলেই হচ্ছে, কোনো সমস্যা নাই। তো প্রথমে ধরো আমি এইটা মুছা দিলাম, এই পি আর কিউ মুছা দিলাম। মানে আমরা প্রথমে, তোমরা মুছা দিও না, তোমরা তো খাতায় মুছতে পারবে না। মানে আমি প্রথমে ওই যে স্থান পরিবর্তন করার আগে ধরো এই যে পি এই যে কিউ ক্রিয়া রেখা ছিল সি বিন্দুতে, মনে করে দেখো নর্মালি পি আর কিউ কাজ করতেছে, পি চাইতে মানে কিউ চাইতে পি বড়, তাহলে লব্ধিটা থাকবে সি বিন্দুতে স্থান বিনিময় করার আগে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এই যে মাত্র যে শিখে আসলাম সূত্রটা, পি ইন্টু এসি। দেখো এই যে লব্ধি হচ্ছে সি বিন্দুতে, এখন কিন্তু ডি নাই, ডি মনে মনে বাদ দিয়ে দেও। তুমি মনে মনে এই যে ডি বিন্দুটা এটা বাদ দিয়ে দেও, মানে এখনো তো সে স্থান বিনিময় করে নাই। স্থান বিনিময় করার আগে পি কিউ কাজ করতেছে লব্ধি কোথায়? সি বিন্দুতে। তাহলে পি ইন্টু এসি, এই যে সূত্রটা মনে আছে, যে কোনো একটা বল ইন্টু সেই বিন্দুর সেই বলের ক্রিয়া রেখা থেকে লব্ধির দূরত্বের গুণফল ইকুয়ালস টু কিউ ইন্টু সেই বলের ক্রিয়া রেখা থেকে দূরত্ব কিউ ইন্টু বিসি। বলো লেখা যায় না? লেখা যায়, অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়। একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখো, পি ইন্টু এসি, পি ইন্টু সেই বলের ক্রিয়া রেখা থেকে লব্ধির ক্রিয়া রেখার দূরত্ব, পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। এখান থেকে আমি কি লিখতে পারি? পি বাই কিউ ইকুয়ালস টু, এই পি বাই কিউ নেওয়া হবে না তো, কি কিউ আলাদা রাখি, ধরো পি কিউ আলাদা রাখি, পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই এসি। খেয়াল করে দেখো, পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই এসি। এখন ভালো করে দেখো, এই যে আমি এখান থেকে কি পাইলাম? পি বাই বিসি ইকুয়ালস টু কিউ বাই এসি। এখন তুমি যদি একটু ভালো করে দেখো, আমার দরকার কি? আমার দরকার হচ্ছে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ এবং এবি। তুমি এখানে আসার পরে একটু দেখবা যে আমি কি পাইছি, আমি কি পেয়েছি এবং আমার কি দরকার, তাই না? আমার তো দরকার যাইতে হবে, যেটা দরকার সেখানে কি আছে? সেখানে আছে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ এবং এবি। তো আমি দেখবো এখান থেকে কিভাবে পি প্লাস কিউ আনা যায়। এখান থেকে পি প্লাস কিউ আনার বুদ্ধি কি?
পি প্লাস কিউ আনার বুদ্ধি হচ্ছে তুমি যদি সিম্পলি উপরে দুটো যোগ করে দাও। আচ্ছা তোমরা 9-10 এই জিনিসটা পড়ে আসছো তো নাকি, সমানুপাতে যে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হলে এভাবে কিন্তু লেখা যায় এ প্লাস সি ডিভাইড বাই বি প্লাস ডি। এটা জানো তো, এটা কিন্তু 9-10 পড়ে আসছো। এই যে এটা হচ্ছে সমানুপাতের নিয়ম। এ বাই বি সমান যদি সি বাই ডি হয় তাহলে এটা সমান লেখা যাবে উপরের দুইটা তুমি যোগ করে দিলা, এই যে এ আর সি যোগ করে দিলা, নিচে বি আর ডি যোগ করে দিলা, এভাবে কিন্তু লেখা যায়। এটা হচ্ছে অনুপাতের সূত্র। তোমরা যারা জানো না তারা সাইড নোট দিয়ে লিখে রাখতে পারো যে এটা সমানুপাতের সূত্র, সমানুপাতের সূত্রানুসারে এইভাবে লেখা যায়। ঠিক আছে, তো আমি এখন মুছে দিলাম। তো এখানে আমি কি করব, আমার দরকার হচ্ছে এ বি পি প্লাস কিউ পি মাইনাস কিউ। আচ্ছা তুমি মনে করো এটা জানো না, তুমি মনে করো এইটা শিওর না যে এখানে আমি যোগ করব না বিয়োগ করব, তুমি এটা এখানে জানো না যে তুমি এখানে যোগ করবা না বিয়োগ করবো, মানে এখানে উপরে তুমি যদি পি আর কিউ যোগ করো তাহলে হবে পি প্লাস কিউ, যদি বিয়োগ করো তাহলে হবে পি মাইনাস কিউ। তো তুমি শিওর না তুমি কি করবা, তাহলে তুমি দেখো আমার দরকার কি, এ বি দরকার, আমার দরকার হচ্ছে এ বি। তাহলে এখানে বিসি আর এসি, বিসি আর এসি দেখো, বিসি এবং এসি যোগ করলে পরে এ বি হয়, বিসি প্লাস এসি। দেখো বিসি এবং এসি এই দুটো যদি আমি যোগ করি, বিসি এবং এসি, এই যে দেখো বিসি এবং এসি, বিসি এবং এসি এই দুটো যোগ করলে পরে এ বি হয়। এই জন্য আমি যোগ করব, আমার একই সাথে এ বিও লাগবে, পি প্লাস কিউ অথবা পি মাইনাস কিউ দুইটাই লাগবে। একই সাথে তো এখানে দুইটা আসবে না, একই সাথে তো দুইটা আনা সম্ভব না, হয় তুমি যোগ করবা নয় বিয়োগ করবা। তো তুমি দেখো নিচে কি করতে হইতেছে, তুমি যদি নিচে এ বি আনতে চাও, এ বি আনতে চাও তাইলে বিসি আর এসি যোগ করতে হবে। এই যে বিসি আর এসি যোগ করতে হবে, আমি যোগ করে দিছি, তাহলে উপরেও যোগ করে দিব, উপরেও যোগ করে দিব। তাহলে এখান থেকে কি লেখা যায়, খেয়াল করে দেখো এটা লেখা যায়। এখন এটা সমান কি লেখা যায় আবার, বিসি প্লাস এসি, বিসি প্লাস এসি মানে হচ্ছে এ বি, বিসি প্লাস এসি মানে হচ্ছে এ বি, বিসি প্লাস এসি মানে হচ্ছে এ বি, এ বি, এ বি। এখন দেখো এখান থেকে আমার কি দরকার, এখান থেকে আমার কি দরকার একটু ভালো করে দেখো, এখান থেকে আমার কি দরকার, এই যে আমি তিনটা অনুপাত লিখলাম, এই যে তিনটা অনুপাত লিখলাম, পি প্লাস কিউ পাইলাম, এ বি পাইলাম। এখন কথা হচ্ছে আমার দরকার কি, আমি তো এখানে ফলো করতেছিলাম এইটা, এই যে এইটা এইটা এটা মুছে দিলাম, আমি বের করব সিডি, আমার দরকার কি এডি দরকার, এসি দরকার। আমি যেহেতু সিডি বের করব আমার এডি দরকার এবং এসি দরকার, তাহলে এডি এখান থেকে আমি এসি পাবো, কি পাবো, এই যে এসি, এই যে এসি, এই যে, তাহলে এখান থেকে আমি এসি পাবো, এই যে এখান থেকে এসি পাবো। আমার তো বিসি দরকার নাই, আমার কি এখানে বিসি লাগবে, আমি তো ওই ওই স্টেপটা ফলো করতেছি না। কেউ যদি এই যে এখানে যেটা লিখছিলাম, কেউ যদি এই স্টেপটা ফলো করে তার বিসি দরকার, আমার বিসি দরকার নাই, আমার দরকার হচ্ছে এসি। তাহলে আমি এখান থেকে এসি বের করি, সুতরাং এখান থেকে যে এই দুইটা থেকে এসি কষ্ট কি হবে, এসি কষ্ট হবে কিউ ইন্টু এ বি আর গুণন করে দেই ডিভাইড বাই পি প্লাস কিউ। যে দেখো আমি এসি পেয়ে গেছি, আমার যেইটা দরকার আমি তো সেইটাই নেব, তাই না? যার জ্ঞান দরকার সে জ্ঞান নিবে, যার টাকা দরকার সে টাকা নিবে, তাই না? যার যেটা দরকার, এই যে আমার এখানে দরকার এসি, আমি এসি বের করছি। কেউ যদি এই যে এখানে যেটা লিখছিলাম সেটা ফলো করে সে বের করবে বিসি। তাহলে এখান থেকে এসি সমান কি পাইলাম, এসি সমান পাইলাম কিউ ইন্টু এ বি বাই পি প্লাস কিউ, কিউ ইন্টু এ বি বাই পি প্লাস কিউ। এটা কোথায় লিখে রাখি, এটা এখানে লিখে রাখি, এইখানে লিখে রেখে মুছা দিব, এসি ইকুয়ালস টু কিউ ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এই যে এটা পাইলাম। ওকে আমি মুছে দিচ্ছি। এইটা কখন পাইছি, এটা হচ্ছে ওই যে স্থান বিনিময় করার আগে, পরস্পর স্থান বিনিময় করার আগে। এখন আমি এসি পাইছি, আর কি দরকার, এডি দরকার, এসি পাইছি, এডি দরকার, এই যে এডি, তাহলে এডি থেকে এসি বিয়োগ করে দিলেই কাজ হয়ে যাবে, আমার সিডি লাগবে। আচ্ছা এখন ধরো স্থান বিনিময় করে ফেললো, তো স্থান বিনিময় করে ফেললে এটা হয়ে গেছে কিউ, মুছে দেই, এইটা হয়ে গেছে পি। তোমরা তো মুছতে পারবা না, তোমরা না মুছেই থাকতে হবে, যেটা আগে ছিল পি এখন স্থান বিনিময় করে ফেলছে, এখন পি চলে গেছে এইখানে, কিউ চলে আসছে এইখানে। তো যেহেতু পি গ্রেটার দেন কিউ, তখন ক্রিয়াবিন্দু চলে যাবে ডি বিন্দুতে। তখন ক্রিয়াবিন্দু কোনটা হবে, তখন ক্রিয়াবিন্দু হবে ডি বিন্দু। তাহলে কি লিখতে পারি, লিখতে পারি পি ইন্টু বিডি, পি ইন্টু বিডি, পি ইন্টু এই যে পি ইন্টু বিডি, ক্রিয়াবিন্দু হচ্ছে ডি বিন্দুতে, পি ইন্টু পি বিন্দুর ক্রিয়ারেখা থেকে লব্ধির ক্রিয়ারেখার বা বিন্দু লব্ধি বিন্দুর দূরত্ব, পি ইন্টু বিডি ইকুয়ালস টু কিউ ইন্টু এডি, কিউ ইন্টু এডি। ভালো করে দেখো, এই যে
পি ইন্টু বিডি, এখানে লব্ধি এখন কাজ করতেছে ডি বিন্দুতে, কারণ পি ওইদিকে চলে গেছে, এখন সি এর কোনো কাজ নাই। পি ইন্টু বিডি ইকুয়ালস টু কিউ ইন্টু এডি, কিউ ইন্টু এডি। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে এভাবে লেখা যায় পি বাই এডি ইকুয়ালস টু কিউ বাই বিডি। দেখো এইটা লেখা যায় কিউ বাই বিডি, মানে পি বাই এডি ইকুয়ালস টু কিউ বাই বিডি। তো এখন আমার এখানে সেম জিনিস লাগবে, কি লাগবে, আমার এখানে পি প্লাস কিউ দরকার। আমার প্রথম টার্গেট হচ্ছে এ বি, পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, ওইটা তো আমার আসবেই, আমার এ বি বানাইতে হবে। ধরো এ বি বানাইতে হবে, তো এ বি বানানোর জন্য কি করতে হবে, দেখো এডি আর বিডি যোগ করতে হবে। এই যে এডি আর বিডি দুইটা যোগ করলে কি হবে, এডি আর বিডি দুইটা যোগ করলে হবে এবি। এই যে এডি প্লাস বিডি দুইটা যোগ করলে হবে এডি। তো নিচের গুলা যেহেতু যোগ করতেছি, উপরের গুলাও যোগ করতে হবে, নাইলে তো সমানুপাত মিল থাকবে না। তুমি যদি নিচেরটা থেকে এটা বিয়োগ করতা, তাহলে উপরেরটাও বিয়োগ হইতো। বাট নিচে যেহেতু যোগ করতে হইতেছে, কেন, কারণ আমার লাগবে এবি, এবি আনতে হবে, এবি আনতে হবে। এবি আনার জন্য নিচে দুটো যোগ করলাম, এডি প্লাস বিডি যোগ করলাম, উপরেও পি প্লাস কি যোগ করলাম। এখন দেখো এই যে এডি প্লাস বিডি মুছে দিলাম, এডি প্লাস বিডি এর জায়গায় কি লেখা যায়, এবি, এডি প্লাস বিডি দুইটা যোগ করলে হয় এবি। এখন আমার কি দরকার, আমার কি এখানে বিডি দরকার নাকি এডি দরকার, এই যে দেখো আমার দরকার এডি। আমার যেইটা দরকার, আমার যদি খিদা লাইগা থাকে তাইলে আমার খাওয়ান দরকার, আমার এখন কি ধরে আমোদ প্রমোদ দরকার নাই, ঠিক আছে না, খিদা লাগলে আগে খাওয়ান লাগবো, তাহলে আমার দরকার হচ্ছে এডি, এডি। তো আমার যেহেতু এডি দরকার, আমি কাউন্ট করব এই দুইটা, তাই না। আমার পি প্লাস কিউ দরকার, বিও দরকার, ডিও দরকার। আর যে এই যে এইখানটা দিয়ে, এই যে এখানে যে লিখছিলাম ওইটা দিয়ে করবে, সে নিবে বিডি। আমার তো বিডি দরকার নাই, আমার দরকার এডি, যে যেটা দিয়ে খুশি করুক, এই যে এইটা দিয়ে অথবা এখানে যেটা লিখছিলাম একভাবে করলে হচ্ছে, বাট আমার এখানে এডি দরকার। সুতরাং এডি সমান কি হবে, আর গুণন করে দাও, আর গুণন করে দিলে হবে আমার এই যে এটা দরকার নাই, মাঝখানে মুছতে দিলাম, মুছা লাগবে না, পরীক্ষায় তোমাদের থাকুক, কোনো অসুবিধা নাই। পি সমান লেখা যায় এডি সমান লেখা যায় পি ইন্টু এবি, পি ইন্টু এবি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এই যে দেখো পেয়ে গেছি, এডি সমান কি পাইছি, এডি সমান পাইছি পি ইন্টু এবি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এখন অনেকেই চিন্তা করতেছো সব পি প্লাস কিউ আনতেছেন, তাহলে ওই পি মাইনাস কিউ কোত্থেকে আসবে। অনেকেই টেনশনে পড়ে গেছো যে আপনি শুধু এখানে মানছেন পি প্লাস কিউ, এখানেও পি প্লাস কিউ, তাহলে এখানে পি মাইনাস কিউ কোত্থেকে আসবে, আসবে, টেনশনের কোনো কারণ নাই, আসবে। এখান থেকে এডি সমান লেখা যায়, আর গুণন করে এটা লেখা যায়। এখন এই যে এখানে বিয়োগটা করে দাও, তাইলেই চলে আসবে। এই যে সিডি, আমার টার্গেট তো সিডি বের করা, সিডি ইকুয়ালস টু কি, এডি মাইনাস এডি, এডি মানে হচ্ছে পি প্লাস কিউ, উপরে হচ্ছে পি ইন্টু এবি, পি ইন্টু এবি মাইনাস এসি, এসি মানে হচ্ছে কিউ ইন্টু এবি, এই যে এখান থেকে মাইনাস আসবে, টেনশনের কোনোই কারণ নাই, পি প্লাস কিউ। এখন যদি তুমি এ বি কমন নিয়ে নেও, এ বি যদি কমন নিয়ে নেও, এ বি কমন নিয়ে নিলে থাকবে কি, এ বি কমন নিলে এখানে থাকবে পি বাই পি প্লাস কিউ মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। এখন খালি লসাগু করে দেও, লসাগু করে দিলে নিচে পি প্লাস কিউ, উপরে পি মাইনাস কিউ। দেখো মিলে গেছে, দেখো মিলে গেছে, এই যে এইটা সমানই হচ্ছে সিডি, সিডি মানেই হচ্ছে ডি। দেখো মিলে গেছে। ম্যাথটা সুন্দর না, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইরকম ম্যাথ মানে সদৃশ সমান্তরালের এইরকম ম্যাথ অনেকগুলো আছে। সকল ম্যাথ মানে সদৃশ সমান্তরাল বলের প্রায় 80% ম্যাথ এই ফরম্যাটের। দুইটা সমান্তরাল বল থাকবে, সদৃশ সমান্তরাল বল, তারপরে একটু হিজিবিজি করে, বাট সূত্র কিন্তু একটাই। কি সূত্র, বল ইন্টু সেই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্ব গুণ করলে সমান থাকবে। এই সূত্র দিয়েই তুমি সদৃশ সমান্তরালের এই অধ্যায়ের 75% ম্যাথ হচ্ছে সদৃশ সমান্তরাল বলের ম্যাথ, মাত্র 25% ম্যাথ হচ্ছে বিসদৃশ। বিসদৃশের ম্যাথ খুবই কম, সবগুলা এই টাইপের ম্যাথ। হ্যাঁ পারা যাবে না, ম্যাথটা কি কঠিন লাগছে, হ্যাঁ ম্যাথটা একটু বড়, এই অধ্যায়ের সবগুলো ম্যাথই বড় হবে, এটা তো আগে থেকেই জানা, আমি তো আগে থেকেই বলে রাখছি যে স্থিতিবিদ্যা অধ্যায়ের ম্যাথগুলো একটু লেন্দি হবে বা একটু বড় হবে। কিন্তু তুমি যে জিনিসটা বুঝে থাকো, যেহেতু উত্তরও তোমাকে দেওয়া আছে, উত্তর তোমাকে বলে দিবে কি করতে হবে, উত্তর তোমাকে বলে দিবে কি করতে হবে, বলো তো বোঝা গেল কিনা।
উত্তর তোমাকে বলে দিবে কি করতে হবে। বোঝা কি গেল? একটু আমাকে কমেন্ট করে বইলো বোঝা গেল কি না। উত্তর তোমাকে পথ দেখাবে। তুমি যদি পথ হারিয়েও যাও বা পথ হারিয়ে ফেলো তাও টেনশনের কোনো কারণ নাই, উত্তর তোমাকে বলে দিবে কি করতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, খুবই ভালো। ঠিক আছে, খুবই ভালো, খুবই ভালো, সবাই বুঝতেছে। ভেরি গুড, ঠিক আছে। তাইলে এখন চলো আমরা আজকে বিসদৃশ সমান্তরাল বলের প্রমাণটা দেখব। বিসদৃশ সমান্তরাল বলের প্রমাণটা আজকেই দেখে ফেলবো। তাইলে আগামী ক্লাস থেকে জাস্ট খালি ম্যাথগুলো করব। আগামী ক্লাস থেকে একদম পুরো দমে ম্যাথ করব, তাইলে আমাদের পড়া শেষ হয়ে যাবে। এই অধ্যায় খুবই সহজ। এই যে এইরকম ম্যাথ সবগুলা, মানে তুমি যদি জিনিসটা বোঝো, ফিল করতে পারো, তোমার কাছে কিচ্ছু কঠিন লাগবে না। কঠিন কিছু নাই, আসলেই কিছু নাই। কিন্তু ম্যাথগুলো যে একটু বড় বড় আর অনেকে বুঝে করে না। মানে এই ম্যাথটা ধরো, এই ম্যাথটা তুমি যদি না বুঝে করো, এইরকম ম্যাথ ধরো এই অধ্যায়ে 8.1, 8.2, 8.3 এই করতে হবে 15-16টা, মানে মিনিমাম 15-16টা বা 20-25টা করলে ভালো। 8.3 থেকে যদি তুমি টোটাল 20-25টা ম্যাথ করো তাহলে অনেক ভালো। অ্যাটলিস্ট সকল বোর্ডে আসা ম্যাথ, সবগুলা বোর্ডে একবার হলেও আসছে এরকম ম্যাথ, এবং সৃজনশীলে আসছে বিগত 3-4 বছর, এরকম ম্যাথগুলো করলে এনাফ। তো কেউ যদি না বুঝে এরকম 20টা ম্যাথ করে, পরীক্ষা হলে গিয়ে পারবে না। পরীক্ষা হলে গিয়ে আসি খুঁজেই পাবে না যে কী করতে হবে, কি বলছে না বলছে, সে হতাশ হয়ে যাবে, সে হতাশ হয়ে যাবে। এগুলো মুখস্থ করার ম্যাথ না। এখন এখন যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে দুইটি অসদৃশ সমান্তরাল বলের, অসদৃশ, আগেরটা ছিল সদৃশ সমান্তরাল, এখন হচ্ছে অসদৃশ সমান্তরাল বলের লব্ধির মান, দিক ও ক্রিয়াবিন্দু নির্ণয়। লব্ধির মান, দিক এবং ক্রিয়াবিন্দু নির্ণয়। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস এখানে জানতে হবে, সেটা হচ্ছে, ওয়েট এ মিনিট, আগেরটা থেকে পি গ্রেটার দেন কিউ বলা ছিল, ওটাতে তো বলা থাকা লাগে না। হ্যাঁ, রাইট, যেটা সন্দেহ করছিলাম সেটাই। দুইটি অসদৃশ সমান্তরাল বলের লব্ধির মান, দিক এবং ক্রিয়াবিন্দু নির্ণয়। তো আমরা যখন সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে নির্ণয় করছিলাম, তখন কিন্তু প্রশ্নে পি গ্রেটার দেন কিউ নাকি কিউ গ্রেটার দেন পি, ওইটা আমরা খেয়াল করি নাই। প্রথমে আমরা ওইটা খেয়াল না করেই ম্যাথ করা শুরু করেছিলাম, ম্যাথ বলতে প্রমাণ করা শুরু করে দিয়েছিলাম। কিন্তু অসদৃশ সমান্তরাল বলের বেলায় একটাকে বড় ধরে নিতে হবে, একটাকে বড় ধরে নিতে হবে। ধরো এই যে এবি, বড় ধরে না নিলে চিত্র আঁকাতে ঝামেলা হয়ে যাবে, চিত্র আঁকাইতে ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি ধরে নিব দুইটা বল, একটা হচ্ছে পি, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এইখানে ধরো এ বিন্দুতে কাজ করতেছে পি বল, আর বি বিন্দুতে কাজ করতেছে কিউ বলে। দেখো এটা কিন্তু অসদৃশ, অসদৃশ বা বিসদৃশ, অনেকে এটাকে বিসদৃশও বলে, অসদৃশ অথবা বিসদৃশ। দুইটা সমান্তরাল কিন্তু বিপরীত দিকে কাজ করতেছে। তো এই যে দুইটা বল কাজ করতেছে, এই দুইটা বলের লব্ধি কোথায় কাজ করবে এবং কোথায় কাজ করবে, মানে এর মান কত হবে, মান তো তুমি জানোই। আমরা ধরলাম এখানে পি গ্রেটার দেন কিউ, ধরলাম পি গ্রেটার দেন কিউ, তাহলে লব্ধির মান যে হবে আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ, তো জানোই। লব্ধির মান হবে, যেহেতু সদৃশ সমান্তরাল, সমান্তরাল বলে মান হবে বড়টা থেকে ছোটা বিয়োগ, কারণ বিপরীত দিকে কাজ করতেছে। কেউ যদি 10 নিউটন বলে এই দিকে আর কেউ যদি 5 নিউটন বলে বিপরীত দিকে টানে, তো লব্ধি কত হবে 10 - 5, ওই ফিজিক্সেও পড়ে আসছো, আর ইকুয়ালস টু পি মাইনাস কিউ। দিক হবে দুইটার সমান্তরালে, লব্ধির দিক এটার সমান্তরালে, এটারও সমান্তরালে হবে, এটারও সমান্তরালে হবে, দুইটার সাথেই সমান্তরালে কাজ করবে। এখন কথা হচ্ছে ক্রিয়াবিন্দুটা কোথায় আমার নির্ণয় করতে হবে, মেইনলি ক্রিয়াবিন্দু আমার নির্ণয় করতে হবে, মেইনলি কি বের করতে হবে, ক্রিয়াবিন্দু, মানে লব্ধির ক্রিয়াবিন্দু, লব্ধিটা কোথায় কাজ করবে সেইটা খুঁজে বের করতে হবে। আমি লব্ধির মানও জানি, দিকও জানি। মানও হবে এটার সমান্তরাল, মানে দুটা বিয়োগ হলে সমান, বড়টা থেকে ছোটটা বিয়োগ। এই বিয়োগটা করার জন্য আমরা পি গ্রেটার দেন কিউ ধরে নিচ্ছি, নাহলে আমি কি কেমনে জানতাম কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, ভালো কথা। এখন হচ্ছে দিক হচ্ছে সমান্তরাল, আমি জানি। এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে এখানে আমরা আরো দুইটা বল আনবো, মনে আছে? আগে আমরা আনছিলাম
ওই যে দুইটা এফ বল আনছিলাম না, এখানেও দুইটা এফ বল আনবো। তো এইখানে দুইটা এফ বল বিপরীত দিকে নিব, এই দিকে একটা নিব, এই দিকে ধরলাম, এই দিকে একটা বল কাজ করতেছে এফ বল, আর এই দিকে একটা বল কাজ করতেছে এফ বল। এখন বিপরীত দিকে নিতে হবে, নাইলে মিলাইতে পারবো না। এটা ধরলাম এফ, এইটা ধরলাম এফ। খেয়াল করে দেখো তো, এই যে এবি, ধরো এবি হচ্ছে একটা দণ্ড বা এবি হচ্ছে একটা কিছু বস্তু। এই বস্তুর দুই পাশে এ বিন্দুতে কাজ করতেছে পি বল, বি বিন্দুতে কাজ করতেছে কিউ বল, সমান্তরালে এবং বিপরীত দিকে। এখন তুমি যদি এ বিন্দুতে ধরো যে এই এবি বস্তুর উপর এখানে কাজ করতেছে এফ বল, এ বিন্দুতে কাজ করতেছে এফ বল, বি বিন্দুতেও কাজ করতেছে এফ বল, এবং এরা পরস্পর বিপরীত দিকে, এতে তো কোনো অসুবিধা নাই। বিপরীত দিকে যেহেতু কাজ করতেছে, তাহলে একটা বল একটাকে নিষ্ক্রিয় করে দিবে, কোনো সমস্যা নাই। তাহলে এই বল দুইটা আমরা কেন আঁকাইছি? আঁকানোর কারণ হচ্ছে এই দুইটা দিয়ে আমরা লব্ধি আঁকাবো। লব্ধি হবে এই যে দুইটা দিয়ে একটা সামান্তরিক আঁকাও, দূর, আচ্ছা এটা সোজা করে আঁকাইলে অনেক সুন্দর হবে। চিত্রটা এমনভাবে আঁকাবা যেন ওই যে এই লব্ধিটা সোজা হয়, লব্ধিটা সোজা হয়, তাহলে চিত্রটা সুন্দর হবে। এই যে এই যে ঠিক আছে, লব্ধিটা যেন সোজা হয়, এই জন্য আমি ইচ্ছা করে এইভাবেই আঁকাইছি। তো লব্ধিটা হবে সোজা। আর এখানেও একইভাবে ধরো এই যে এখানে সামান্তরিকটা আঁকাই, আচ্ছা এখানে আঁকানোটা একটু ছোট করে আঁকাইতে হবে, নাইলে পরে মিলানো যাবে না, দুইটা নয়তো মিলবে না। এই যে আমি একটু ছোট করে নিলাম, ধরো এইটা বি, এইটা ছিল এফ বল, এইটা হচ্ছে কিউ বল, এইটা হচ্ছে কিউ, এইখানে আগাইলাম, ঠিক আছে। এইটা হচ্ছে সেই সামান্তরিকটা, লব্ধি হবে এই বরাবর, এই যে লব্ধি এই বরাবর। আমি ইচ্ছা করে ছোট করে আঁকাইছি এবং এখানে পি বড় করে আঁকাইতে হবে, এটা তো বলতে ভুলেই গেছিলাম। এই চিত্রটা যদি তুমি একদম ঠিকঠাক মতো মিলাইতে চাও, তাহলে অবশ্যই পি বড় করে আঁকাইতে হবে, মানে পি এর মান নিতে হবে বড়। এই যে এটা হচ্ছে পি, এটা পি, এটা পি, পি নিতে হবে বড় করে, কিউ নিতে হবে ছোট করে, নাইলে এখানে মিলাইতে পারবা না, তাইলে একদম বোর্ড পার হয়ে চলে যাবে। তুমি যদি এটা মিলাইতে চাও, তাইলে এই যে পি এর মান কিউ এর চাইতে বড় করে আঁকাইতে হবে, নাইলে মিলানো যাবে না। এখন কেমনে মিলাইতে হবে? এই যে এখানে এটা লব্ধি, একটা হচ্ছে আর ওয়ান, একটা আর টু, ধরলাম এই যে এই লব্ধিটা ধরলাম আর ওয়ান, এই লব্ধিটা ধরলাম আর টু, এই লব্ধিটা ধরলাম আর টু। এখন এই আচ্ছা নামকরণ করে ফেলি, নামকরণ হচ্ছে এটা ধরলাম এ ডি, এটা হচ্ছে এ ডি, এইটা হচ্ছে এল, এইটা কে, আর কি আছে এখানে, এইটা এন, এইটা এম, আর ওইটা হচ্ছে ই, এটা হচ্ছে ই বিন্দু। ডান পাশে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, এটা ই বিন্দু। এখন আমরা যেটা করবো, এই যে লব্ধি দুটাকে বর্ধিত করে দিব, এই যে লব্ধিটা, এই লব্ধিটাকে বর্ধিত করে দিব, আর এই লব্ধিটাকেও বর্ধিত করে দিব। এই যে একটা জায়গায় গিয়ে মিলতে হবে, এই জন্য আমি ইচ্ছা করে এটা ছোট করে আঁকাইছিলাম। যদি এটা ছোট করে না আঁকাইতে তাহলে মিলতো না, নাইলে কিন্তু মিলতো না। এখন দেখো এই যে মিলছে, এখন মিলছে। আমি ইচ্ছা করে এটাকে একটু নিচে মিলাই, দাঁড়াও, নাইলে চিত্রটা আঁকানো যাবে না। আমি ইচ্ছা করে এটাকে একটু নিচে মিলাবো যাতে চিত্রটা সুন্দর করে আঁকা যায়। এই যে এখানে আমি ইচ্ছা করে এইখানে মিলাইলাম, খেয়াল করে দেখো, এই যে একটু নিচে মিলাইলাম যাতে চিত্রটা আমি সুন্দর করে আঁকাইতে পারি। তো এখন দেখো এখানে আমি লিখে রাখি আর ইকুয়ালস টু ছিল পি মাইনাস কিউ, ওইটা পরের আলাপ, এটা তাও লিখে রাখছিলাম, থাকুক এখানে। এখন দেখো এই যে এটা হচ্ছে ও বিন্দু, এখানে ছেদ করবে, সেটাকে ধরলাম ও বিন্দু। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এখানে যতগুলা বল আছে পি এফ, এটা হচ্ছে এফ, পি এফ আর ওয়ান, এখানে কি কি আছে, এখানে আছে কিউ এফ আর টু, সবগুলা বলকে আমরা এই ও বিন্দুতে স্থানান্তর করবো, আগেরটার মতোই, যথারীতি আগেরটার মতোই সবগুলাকে ও বিন্দুতে স্থানান্তর করবো। স্থানান্তর করার জন্য আগে এখানে একটা সমান্তরাল লেখা আঁকাবো, যে এ বি এর সমান্তরাল, এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এইটা হচ্ছে বি, এ বি এর সমান্তরাল। ধরো এটাকে উপরে লিখি তাইলে, এই যে এইটা এ, এইটা বি, এ বি এর সমান্তরাল করে একটা রেখা আঁকাবো, এই যে এটা হচ্ছে এ বি এর সমান্তরাল, হ্যাঁ এটা হচ্ছে এ বি এর সমান্তরাল রেখা, নাম কি দিব, জি এইচ, জি এইচ। এই রেখাটা হচ্ছে এ বি এর সমান্তরাল, লিখবা, যদিও প্রমাণ পরীক্ষা আসবে না, পরীক্ষা প্রমাণ আগে আসতো, আমরা লিখতে হইতো জি এইচ সমান্তরাল এ বি আঁকি। সমান্তরাল আঁকার পরে এখন আমরা এই যে এখানে বলগুলাকে স্থানান্তর করবো। দেখো এই যে আর ওয়ান, আর ওয়ানকে আমি এখানে শিফট করতে পারি, এই যে আর ওয়ান ও বিন্দু থেকে, দেখো যে এদিকে আর ওয়ান, আর ওয়ান কাজ করতেছে এ বিন্দু থেকে উপরের দিকে, তাহলে আমি এটাকে যদি ও বিন্দুতে শিফট করি, ও বিন্দু থেকে উপরের দিকে কাজ করতেছে।
R2 R2 কাজ করতেছে বি বিন্দু থেকে এই দিকে নিচের দিকে, দেখো R2 কাজ করতেছে বি বিন্দু থেকে নিচের দিকে, তাহলে এখানে এটা কাজ করবে ও বিন্দু থেকে এই দিকে নিচের দিকে, এই যে এই দিকে, এটা হচ্ছে R2। খেয়াল করে দেখো, এই যে ও বিন্দু থেকে এই উপরের দিকে নিলাম R1, আর এই বিন্দু থেকে নিচের দিকে হবে R2। তুমি চাইলে কিন্তু R2 উপরের দিকে নিতে পারবে না, কারণ ডিরেকশন তো সেম রাখতে হবে। এই যে R2 এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে, এই যে নিচের দিকে, কারণ একটা বল F ছিল এই দিকে, কিউ ছিল নিচের দিকে, তাহলে লব্ধিটা অবশ্যই নিচের দিকে থাকবে। এরপরে কি আছে P, এই যে পিটাকে তুমি যদি এইখানে স্থানান্তর করো কি হবে, এইটা হবে না? দেখো তো ভালো করে, ও বিন্দুটাকে একটু মুইসা এইখানে লিখি, এটা এইটা এখানে দরকার নাই, এদিকে কি দরকার আছে? না দরকার নাই, এটাকে ও নিলাম। দেখো এই যে পি বিন্দুটা আছে সমান্তরাল হয় নাই মনে হয়, দাঁড়াও, সমান্তরাল মনে হয় নাই, একটু সুন্দর করে সমান্তরাল করে আঁকাবা। এই যে এখন হয়েছে মনে হয়, হ্যাঁ এই যে এটা সমান্তরাল করে আঁকাইতে হবে, এটা পি ছিল, এই যে এটা ছিল পি, এইটা ছিল পি, যে সমান্তরাল করে এখানে স্থানান্তর করলাম। এই যে পি আগে ছিল এ বিন্দুতে কাজ করতেছিল, এটাকে আমি ও বিন্দুতে স্থানান্তর করলাম, সবগুলো বলকে ও বিন্দুতে স্থানান্তর করব। এরপরে দেখো কিউ, কিউটাকে ধরে এনে ও বিন্দুতে স্থানান্তর করি কি হবে, এই যে কিউটা নিজের দিকে কাজ করতেছে, তো এটা কাজ করবে এই দিকে, এই যে কিউ, এই যে কিউ, খেয়াল করে দেখো, পিটাকে এখানে স্থানান্তর করলাম, পি কাজ করবে উপরের দিকে, কিউটাকে এখান থেকে ধরে এনে ও বিন্দুতে স্থানান্তর করলাম, কিউ কাজ করবে নিচের দিকে, এটা ডি বিন্দু, কিউ কাজ করবে নিচের দিকে, এই বিন্দু উপরে আগালে কেমন জানি দেখা যায়। এখন খেয়াল করে দেখো, এই যে এফ, এফ কোন দিকে কাজ করতেছে, এ বিন্দু থেকে বামে, অর্থাৎ এফ নিলাম এই দিকে, এই যে এইদিকে এফ, আর এইখানে এই যে এই এফটা বি বিন্দুর এফ কোন দিকে কাজ করতেছে, বি বিন্দু থেকে ডানে, এই যে বি বিন্দু থেকে ডানে, অর্থাৎ ও বিন্দু থেকে ডানে। এই যে দেখো সবগুলা বলকে এখানে কনভার্ট করে ফেলছি, মানে ও বিন্দুতে নিয়ে গেছি, সবগুলা বলকে ও বিন্দুতে নিয়ে গেছি। দেখো এই যে ও বিন্দু থেকে এই এফটা হচ্ছে এই দিকে বামে, এই এফটা হচ্ছে ডান দিকে, এই যে এফ ডানে, এই যে এফ বামে, এই যে পি উপরের দিকে, কিউ নিচের দিকে, এই যে R1, এই যে R2, এই যে R1, এই যে R2। এখন দেখো তো আমাদের লব্ধিটা কি ছিল, পি মাইনাস কিউ, তো লব্ধিটা এখানে কোথায় হবে, এই যে এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তো পি থেকে কিউ মাইনাস করলে লব্ধিটা কোন দিকে হবে, ধরো এই যে এইখানে দেখো, এই যে এটা কিন্তু একই সরল রেখা বরাবর হবে, চিত্রটা কি ঠিক আছে, রেখাটা বাঁকা হয়ে গেছে, দাঁড়াও, এই যে ঠিক আছে। এখন দেখো এই যে ধরো এখানে ও বিন্দুটা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাইলে আমার লব্ধিটা পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ কোনটা হবে, যে বড় যেহেতু পি, পি যেহেতু বড়, তাহলে পি থেকে কিউ মাইনাস করে দিলে, ধরো এটা 20, এটা 10, তো 20 থেকে 10 মাইনাস করে দিলে বাকি যে 10 থাকবে, এটার দিক কোন দিকে হবে, দিক তো বড়টার দিকে হবে, এই যে এইটা হবে আমাদের মেইন লব্ধি আর উপরের দিকে, মেইন লব্ধি আর, এই যে এইটা হবে লব্ধির দিক, মেইন লব্ধির দিক। এখন কথা হচ্ছে, তো এটা যদি মেইন লব্ধি হয় তাহলে এটা এ বি কে কোন রেখায় ছেদ করবে, কোন বিন্দুতে ছেদ করবে, আগে তো সেইটা এ বি এর মধ্যে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। এখন যদি এইটাকে পিছনের দিকে বাড়াই, এইটা তো এ বি কে ছেদ করে না, এই যে লব্ধির দিকটা, এই যে লব্ধির দিকটা এই দিকে হবে, উপরের দিকে হবে, এই দিকে হবে। আমি যদি এখানে আগাই, যে উপরের দিকে হবে, লব্ধির দিক হবে উপরের দিকে। আর তুমি এইখানেও নিতে পারো, অথবা এখানে, ওখানে দেখা যেতেছে না, এখানে দিলাম, এই যে আর লব্ধির কাজ করতে কোন দিকে, উপরের দিকে। তো এখানে তো লব্ধি এই যে এ বি এর মাঝখানে কোথাও কাজই করতেছে না, বরঞ্চ কাজ করতেছে এ থেকে দূরের একটা বিন্দুতে, এইটা হচ্ছে লব্ধি, এই যে সি বিন্দু। যখন সদৃশ সমান্তরাল বল ছিল তখন সি বিন্দুটা ছিল ওই দণ্ডের মাঝখানে কোথাও, অর্থাৎ অন্তর্বিভক্ত। আর এখন দেখো এটা কি হয়ে গেছে, বাইরে একটা বিন্দু, অর্থাৎ এখানে বহির্বিভক্ত হবে। কি বিভক্ত, যারা হায়ার ম্যাথে পড়ছো সরল রেখা অধ্যায়, এখানে কি হবে, বহির্বিভক্ত হবে। আমি যদি জিনিসটাকে তোমাকে সিম্পলিফাই করে বোঝাই, খেয়াল করে দেখো, আমি সিম্পলিফাই করে বোঝাই, এই যে এইখানে হচ্ছে পি এর মান বড়, কিউ এর মান ছোট, পি এর মান বড়, কিউ এর মান ছোট। ধরো এ বি হচ্ছে একটা দণ্ড, যে কোনো একটা দণ্ড, এটা মোটা হইতে পারে, তুমি মোটা করে আঁকাইতে পারো। ধরো এ বি হচ্ছে একটা কাঠ, একটা বড় গাছের টুকরা, এই যে একটা গাছ কেটে রেখে দিছে, তুমি পি বরাবর এইদিকে টানতেছো, তোমার বল বেশি, তোমার বন্ধু কিউ বরাবর বিপরীতে টানতেছে, সমান্তরাল কিন্তু বিসদৃশ বা অসদৃশ। তখন এদের লব্ধি কাজ করবে, যে বড় বলটা আছে, যেই বলের মানটা বড়, এই যে এখানে কোন বলের মানটা বড়, পি বলের মানটা বড়, সেই বড় বলের বাইরে কোনো একটা বিন্দুতে, বড় বলের বাইরে কোনো একটা বিন্দুতে, এবং সেই বড় বলটার দিক যেদিকে, লব্ধির দিকও হবে সেই দিকে।
বুঝাইতে পারছি আগে বেসিকটা, এটার প্রমাণ আর দেখাইতে চাচ্ছি না। মানে ওই যে বিসদৃশ ত্রিভুজ নিয়ে, এখানেও ত্রিভুজ নিয়ে সেমভাবে প্রমাণ করা যায়, বাট আমি এই প্রমাণটা দেখাইতেছি না। তোমরা অলরেডি জিনিসটা বুঝে গেছো, আশা করি অলরেডি জিনিসটা বুঝে গেছো। এখন আবার তোমাকে আমি বলি, একটু খেয়াল করে দেখো, দুইটা অসদৃশ বা বিসদৃশ সমান্তরাল বল যখন কোনো একটা রেখায় কাজ করবে, যে বি রেখায় কাজ করবে, তখন এদের লব্ধি এদের মাঝখানে কোথাও কাজ করবে না। এই দুইটা বলের লব্ধি এই এ বি এর মাঝখানের কোনো বিন্দুতে কাজ করবে না। কোথায় কাজ করবে? এই এ বি রেখার বাইরের একটা বিন্দুতে। এবং কোথায়, কোন দিকে? তুমি তো বলতে পারো যে বাইরে যে হবে এটা এই দিকেও হইতে পারতো, বাম দিকেও হইতে পারতো, ডান দিকেও হইতে পারতো। কোন দিকে হবে? যেই বলের মানটা বড়। কোন বলের মানটা বড়? পি বলের মানটা বড়। যেই বলের মানটা বড় সেই বলের পাশে হবে, এবং সূত্র আগেরটাই থাকবে, পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। খেয়াল করে দেখো, পি ইন্টু এসি, এই যে পি বল এবং পি বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্ব, এই দেখো পি বল যে কোনো একটা বল এবং সেই বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু আরেকটা বল কিউ ইন্টু সেই বিন্দুর ক্রিয়ারেখা থেকে লব্ধির দূরত্বের গুণফল পরস্পর সমান। এইটা সূত্র আগে যেটা ছিল, সূত্র সদৃশ বলের বেলায় যেটা ছিল, অসদৃশের বেলাও সেই একই সূত্র, খালি পার্থক্য হচ্ছে ক্রিয়াবিন্দু। এখন ক্রিয়াবিন্দু কোথায় সরে আসবে? ক্রিয়াবিন্দু সরে আসবে বৃহত্তর বলের যেই পাশে বৃহত্তর বলটা আছে সেই পাশে। একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখো, তুমি একটা জিনিস আগে ভালো করে বুঝে দেখো, এখানে যেহেতু পি এর মান বড়, কিউ এর মান ছোট, তাইলে তো অবশ্যই এখানে দেখো একটা জিনিস আমি এইভাবে লিখে, যে পি গ্রেটার দেন কিউ ইকুয়ালস টু বিসি গ্রেটার ডিভাইড বাই এসি। এই যে আমি অনুপাত আকারে লিখলাম, পি ডিভাইড বাই কিউ ইকুয়ালস টু বিসি বাই এসি। তো এখানে কিন্তু প্রশ্নেই আমরা বলে নিছি, মানে প্রমাণ করার আগেই আমরা বলে নিছি যে এখানে পি গ্রেটার দেন কিউ। আমরা চিত্র আঁকার শুরুতেই বলে নিয়েছিলাম পি গ্রেটার দেন কিউ, নাহলে আমরা ওই যে পি মাইনাস কিউ কেমনে লিখছি? পি গ্রেটার দেন কিউ। তাহলে এখানে যেহেতু পি বড়, মানে উপরেরটা বড় নিচেরটা ছোট, সুতরাং অবশ্যই এখানে কি হবে? সুতরাং এখানে উপরেরটা বড় হবে, নিচেরটা ছোট হবে। বিসি গ্রেটার দেন এসি হবে। দেখো বিসি গ্রেটার দেন এসি অবশ্যই বড় হবে। বিসি তো এসির চাইতে অবশ্যই বড় হবে, সারা জীবনই বড় হবে। এই যে এখানে এসি, সি বিন্দুটা এখানে যেখানেই থাকুক, এ বিন্দুর মানে বৃহত্তর বলের এই পাশে যেহেতু থাকবে, এইখানে থাকুক, এইখানে যেইখানেই থাকুক, এসি এর চাইতে বিসি অবশ্যই বড় হবে। তোমরা কি বুঝতে পারছো? আমি আরেকটু ক্লিয়ার করে দিই। ধরো এখন আমি কিউ বলটাকে বড় করে আঁকাইলাম, ধরো আমি তোমাকে বোঝানোর জন্য এখন এইভাবে আঁকাইলাম যে এখানে কাজ করতেছে পি, এখানে কাজ করতেছে কিউ, এ বি, এটা পি, এটা কিউ। আমি ধরলাম কিউ গ্রেটার দেন পি, তাইলে লব্ধিটা কাজ করবে কিউ এর দিকে। এই যে এই দিকে ধরো, কিউ যেদিকে আছে সেই পাশে, বৃহত্তর বলটা যেই পাশে আসে সেই পাশে, এবং অবশ্যই বৃহত্তর বলের দিকে আর ইকুয়ালস টু হবে কিউ মাইনাস পি। বড়টা থেকে ছোটটা বিয়োগ, এবং ধরলাম এটা হচ্ছে সি। লব্ধিটা হবে কিউ মাইনাস পি, বড়টা থেকে ছোটটা বিয়োগ। লব্ধিটা কাজ করবে বড় বলের যে পাশে থাকবে সেই বলের ওই পাশে। তাহলে এখানে কি হবে? এখানে আমরা লিখতে পারি, এই যে দেখো, পি ইন্টু এসি, পি বলের ক্রিয়ারেখা থেকে লব্ধির দূরত্ব ইকুয়ালস টু কিউ ইন্টু কিউ বিন্দুর ক্রিয়ারেখা থেকে লব্ধির দূরত্ব পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। এখানে যেহেতু কিউ বড়, পি ছোট, তাহলে অবশ্যই যেহেতু এখানে কিউ গ্রেটার দেন পি, সুতরাং এখানে বড় হবে কোনটা? এসি গ্রেটার দেন হবে বিসি। বোঝা গেছে? তোমরা কি বুঝতে পারছো? আমি ওই সদৃশ ত্রিভুজগুলো দিয়ে প্রমাণ করলাম না, তুমি যদি চিত্রটা বুঝে থাকো, তুমি অসদৃশ সমান্তরাল বলো বুঝতে পারছো। আমি এটা আশা করতে পারি পরীক্ষায় এই প্রমাণ আর আসবে না। সৃজনশীলে এই সমস্ত প্রমাণ আর পরীক্ষায় আসবে না।
তুমি যদি বেসিকটা বুঝে থাকো তাইলে সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ সমান্তরাল বলের ম্যাথ তুমি করতে পারবা। আগামী ক্লাস থেকে আমি পুরো দমে ম্যাথ করানো শুরু করে দিব। আর 2 ক্লাসে যদি কভার না হয় আমরা 2 ক্লাসে 6টা করে 12টা ম্যাথ করব। আশা করি একটু বড় বড় ক্লাস নিয়ে 12টা ম্যাথ করব। আর কভার করতে না পারলে একটা রেকর্ডের ক্লাস দিয়ে দিব, যেন 20 তারিখের মধ্যে বা 20-21 তারিখের মধ্যে টোটাল অধ্যায়টা কভার হয়ে যায়। পরে অবশ্য সৃজনশীল ক্লাসও নিব 1টা বা 2টা। তো 21 ব্যাচের যারা আসো তোমরা কোনো টেনশন করো না, 8.1 এবং 8.2 যতটুকু পড়াইছি ওটা তোমরা কমপ্লিট করে ফেলো। এই সপ্তাহের মধ্যে 8.3ও কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা 22, 23, 24 তারিখের মধ্যে সৃজনশীলও প্র্যাকটিস করে ফেলবো, কাজে টেনশনের কোনোই কারণ নাই। ঠিক আছে? তো 21 ব্যাচের যারা আসো তোমরা 8.1 এবং 8.2 ভালো মতো কমপ্লিট করে ফেলো, যে ম্যাথগুলো করাইছি প্লাস বোর্ডে যে ম্যাথগুলো আসছে, এবং 8.1 এবং 8.2 থেকে যে সৃজনশীল টাইপগুলো আছে ওগুলোও তোমরা প্র্যাকটিস করে ফেলো। তাইলে যেন এই শুক্রবারের মধ্যে 8.3টা কমপ্লিট হওয়া মাত্রই তোমরা একদম হুড় করে রিভিশন দিয়ে ফেলতে পারো। আমি শুক্রবারের মধ্যে কমপ্লিট করে দিব, বুধবারে একটা ক্লাস নিব, দরকার পড়লে বৃহস্পতিবারে একটা এক্সট্রা ক্লাস নিয়ে ফেলবো, আর শুক্রবারে একটা রেকর্ডেড ভিডিও বানাই দিয়ে দিব। তো শুক্রবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 8.3 থেকে মোট মিনিমাম 15টা ম্যাথ করাবো। 8.3টা বেশি ইম্পর্টেন্ট, তো 8.1 এবং 8.3, 8.1 এবং 8.3 এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। 8.2 একটু লেস ইম্পর্টেন্ট, তবে ইম্পর্টেন্ট মানে সবই ইম্পর্টেন্ট, আসলে কোনটা কম আর কোনটা বেশি এরকম না। তবে 8.3 থেকে মিনিমাম 15টা ম্যাথ আমি নিজে করে দিব, আর বাকি 10টা বা 15টা ম্যাথ তো তোমরা নিজেরাও করবা, নিজ দায়িত্ব তো করবা। 15টা আমি নিজে করে দিব, 10-15টা তোমরা নিজেরা করলা, 25-30টা ম্যাথ করলে এনাফ। বলো তো বোঝা গেছে কিনা? আজকে ক্লাসটা থেকে কি স্থিতিবিদ্যা কিছু ফিল করতে পারছো নাকি কঠিন লাগতেছে? স্থিতিবিদ্যা কিছু কি ফিল করা গেছে? মানুষজন কোথায়? স্থিতিবিদ্যা কিছুটা কি ফিল করতে পারছো? এই ম্যাথগুলো বড় হবে, হ্যাঁ এটা আমি আগেই কিন্তু বলে রাখছি, তোমাদেরকে কিন্তু আগেই বলে নিয়েছি যে এই ম্যাথগুলো কিন্তু বড় হবে, কারণ এগুলো ছোট ছোট ম্যাথ না, এগুলো ক্যালকুলেশন করতে গিয়ে বড় হবেই। কিন্তু তুমি যদি বুঝে করো, অ্যান্সার যেহেতু সবগুলো ম্যাথে দেওয়া থাকে, তুমি ইজিলি কনসেপ্ট বুঝে করলে একদম উত্তর দেখে দেখে মিলাই ফেলতে পারবা, উত্তর দেখে দেখে মিলাই ফেলতে পারবা। ঠিক আছে, শাহাদ বুঝছে, তনুশ্রী, শিশির, তনুশ্রী, সানাম, শিশির, ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করতেছি শুক্রবারের মধ্যে স্থিতিবিদ্যা অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তারপর শনিবারে স্থিতিবিদ্যা অধ্যায়ের উপর সৃজনশীল ক্লাস নিব। মানে সৃজনশীল বোর্ডে যে সৃজনশীলগুলো আসছে 17, 18, 19, এর মধ্যে দেখবা 90% সৃজনশীল হুবহু ক্লাসগুলো যদি তুমি করো, আমার হুবহু ক্লাসগুলো করলেই তুমি 90% সৃজনশীল নিজেই পারবা। আর 2টা বা 3টা যেই টাইপের সৃজনশীলটা একটু ব্যতিক্রম টাইপ থাকবে সেটা আমি নিজে করে দিব। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আগামী ক্লাসে দেখা হবে বুধবারে। হ্যাঁ নমস্কার সানাম, ভালো থাকো। হ্যাঁ ঠিক আছে শাফিন, ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে।